আচ্ছা, তো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 5। সেটা হচ্ছে স্ট্যাটিক বেন্ডিং টেস্ট অফ স্টিল এন্ড টিম্বার বিম। সো আমরা এখানে মেইনলি টিম্বার বিমেরই হচ্ছে স্ট্যাটিক বেন্ডিং টেস্ট করব। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে মেইনলি কি করব? আমরা হচ্ছে মেইনলি হচ্ছে একটা টিম্বার বিম নিব। সো সেই টিম্বার বিমটাকে আমরা এভাবে বসাবো। এখানে একটা সিম্পলি সাপোর্টেড থাকবে। সিম্পলি সাপোর্ট বলতে আমরা কি বুঝি? কেউ জানি? সিম্পলি সাপোর্ট? স্যার দুই সাইডে সাপোর্ট থাকবে। হ্যাঁ, দ্যাট মিনস আমার হচ্ছে দুই সাইডে সাপোর্ট থাকবে এই টিম্বার বিমটার। সো এখানে আমরা সেখানে একটা পয়েন্ট লোড দিব, সে ফর সাপোজ। সো সেই পয়েন্ট লোড দিয়ে আমরা হচ্ছে এটা স্ট্যাটিক বেন্ডিং টেস্ট করব। ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকটা যেই মানে এক্সপেরিমেন্ট ছিল, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের অবজেক্টিভের মতো এই এক্সপেরিমেন্টেরও একটা অবজেক্টিভ আছে। সেটা হচ্ছে to observe the bending behavior of beams with different moment of inertia. আচ্ছা, এখানে different moment of inertia কেন বলা হয়েছে? moment of inertia জিনিসটাকে এটা আমরা আগেই জানি। সো moment of inertia এর সূত্রটা আমরা একটু যদি রিক্যাপ করি তাহলে কি জানি আমরা? I সমান BHQ over 12, BH তাই না? কিউব বাই 12। আচ্ছা, এখন বলা হয়েছে different moment of inertia. That means আমরা যদি say for suppose আমার যদি এখানে B কোনটা আর H কোনটা? এই জিনিসটা হচ্ছে H, তাই না? আর এখানে এটা হচ্ছে B। দ্যাট মিনস আমাদের যে টিম্বার ব্লকটা নিচ্ছি, সেই টিম্বার যে বিমটা, সেই বিমের প্রথমে দেখা যাবে যে এই H-টা বেশি আর হচ্ছে B-টা কম। দ্যাট মিনস আমাদের তখন যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে আমি বলতেছি কি সেটা ভ্যালু অবশ্যই বেশি হবে। আর এই জিনিসটাকে যদি আমরা উল্টা করে বসাই, রোটেট করে বসাই, দেন কি হচ্ছে? তখন কি? এই জিনিসটা B, দ্যাট মিনস আমাদের এই যে H এর যে ভ্যালুটা সেটা কি B হয়ে যাচ্ছে এখানে, তাই না? আর এইখানে H এরটা কি ছোট হয়ে যাচ্ছে, তাই না? দ্যাট মিনস এই ফিগারটাকে আমি রোটেট করতেছি, জাস্ট রোটেট করে বসাচ্ছি, তখন কি এই B টা কি এই সাইডে চলে আসতেছে, দ্যাট মিনস সেটা হচ্ছে আমার H। আর এই নিচের সাইডে কোনটা থাকতেছে? এই H টা এই নিচের সাইডে চলে আসতেছে। দ্যাট মিনস আমাদের H এর ভ্যালুটা এইখান ক্ষেত্রে যখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া টা বের করব তখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা কম হবে। কারণ কি H এর ভ্যালুটা কম। ঠিক আছে? সো আমাদের এই ডিফারেন্ট যে মোমেন্ট অফ ইনার্শিয়া, একটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া হায়ার আর একটা মোমেন্ট অফ ইনার্শিয়া লোয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া। এই দুইটা ভ্যালুর জন্য আমাদের এই যে বেন্ডিং বিহেভিয়ারটা সম্পর্কে আমরা এখানে জানবো এই টেস্টে। এরপরে এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব একটু পরেই। সো এরপরে আমরা কি করব? ডিটারমাইন দা আমরা এখানে যে অ্যাজ ইউজুয়াল আগের এক্সপেরিমেন্ট গুলোর মতো আমরা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালুটা বের করব। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে আপনারা বলেন তো মডুলাস অফ ইলাস্টিসিটি জিনিসটা কি? কেউ যেন আমাকে বলেন। এই যে আমি বলতেছি মডুলাস অফ ইলাস্টিসিটি বের করব। মডুলাস অফ ইলাস্টিসিটি জিনিসটা কি? স্যার একটা ইউনিট সাইজের জন্য আর কি কতটুকু পর্যন্ত বিকৃত হওয়ার আগে আর কি নিতে পারে? না। ওইটার একটা রেশিও স্যার। আচ্ছা, মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা একটা এর আগে যে স্ট্রেস স্ট্রেইন এর যে ইয়াটা ড্র করেছিলাম সেখান থেকে আমরা পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম মনে আছে? মনে আছে কারো? এই এর ভ্যালু মডুলাস অফ ইলাস্টিসিটি যে ভ্যালুটা সেটা আমরা কিভাবে পেয়েছিলাম? স্ট্রেস স্ট্রেইন এর যে গ্রাফটা ড্র স্যার করেছিলাম। কোনো কিছু স্যার কোনো একটা বস্তুর উপর স্যার স্ট্রেস বা স্ট্রেন অ্যাপ্লাই করা হলে সেটা ইলাস্টিক্যালি কতটুকু ডিফর্ম করতে পারে সেটাই স্যার হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, এখানে সবাই যে অংশটুকু ভুল করতেছেন সেটা হচ্ছে আমরা জানি কি আমাদের একটা পোরশন প্রথম স্টার্টিং এ সেটা কি থাকে? প্লাস্টিক লিমিটে থাকে না? দ্যাট মিনস যতটুকু পোরশন পর্যন্ত আমাদের এই হুকস ল দ্যাট মিনস হচ্ছে আমাদের স্ট্রেস ভার্সাস স্ট্রেন এই জিনিসটা প্রপোর্শনাল থাকে। সো সেই পোরশনটুকুর জন্য আমরা একটা স্লোপ আঁকি, তাই না? সেই পোরশনটুকুর জন্য আমরা একটা স্লোপ আঁকি। স্লোপ এঁকে আমাদের স্ট্রেসের জন্য ২ টা পয়েন্ট নিই আর হচ্ছে স্ট্রেইন এর জন্য ২ টা পয়েন্ট নিই। সেগুলোর ডিফারেন্স দিয়েই মেইনলি হচ্ছে আমরা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে পারি, তাই না? দ্যাট মিনস এখানে সবথেকে মেনশন করার মতো যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই যে স্লোপটা আঁকবো সেটা কোন অংশের জন্য? সেটা হচ্ছে আমাদের যেই
প্লাস্টিক লিমিট আছে সেই প্লাস্টিক লিমিটের মধ্যে থাকতেছে, ঠিক আছে? দ্যাট মিনস যেই পোর্শনটুকুতে আমাদের শুধুমাত্র হুকস লটা ফলো করতেছে সেই পোর্শনের জন্য আমাদের যেই আমরা যেই ঢালটা আঁকবো সেই ঢাল থেকে আমরা মেইনলি হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটিটা বের করতেছি। ঠিক আছে? দ্যাট মিনস এখন যদি আমাদের গ্রাফটা যদি এরকম আসে সে ফর সাপোজ আমাদের গ্রাফগুলো কিন্তু আমাদের মনে আছে। তাই না? অনেকটা এরকম আসে না? তো এখন আমি যদি এই পয়েন্টে যদি আমি ঢাল আঁকি তাহলে কি সেটা কি আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু পাবো? এখান থেকেও আমি ২ টা সে ফর সাপোজ ২ টা স্ট্রেস আর ২ টা স্ট্রেনের ভ্যালু নিলাম। তাদের ডেল আর তাদের স্ট্রেনের ডেল এর যদি রেশিও করি তখন কি মডুলাস অফ ইলাস্টিসিটি কি ভ্যালুটা পাবো বলেন তো? কি পাবো তখন মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যালু? না স্যার, কারণটা কি? কারণ হচ্ছে প্লাস্টিসিটি ওই পোর্শনটার হ্যাঁ, জন্য তো ওইটা হ্যাঁ, তো that means বিয়া হয়ে গেছে। আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি যখন ক্যালকুলেট করব তখন অবশ্যই সেই পোর্শনের মধ্যে ক্যালকুলেট করতে হবে যেই পোর্শনে আমাদের কি আছে? যেই পোর্শনের জন্য আমাদের এই হুকস লটা মেইনটেইন করতেছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি জিনিসটা জানতে পারলাম। এখন আমরা জানবো হচ্ছে আর কি জিনিস জানবো? এখানে আরো এই যে আমরা এক্সপেরিমেন্টটা করবো এখানেও কিন্তু আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বের করব। ঠিক আছে? সো আগের ফিগারগুলোর মতো এখানেও আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি ই এর ভ্যালুটা বের করব। আর হচ্ছে টু ইভালুয়েট দ্য ডিফ্লেকশন অফ বিম উইথ রেসপেক্ট টু লোড ইনক্রিমেন্ট। আচ্ছা, লোডের সাথে এই যে বিমের যে ডিফ্লেকশনটা হচ্ছে, ডিফ্লেক্ট হচ্ছে। দ্যাট মিনস বোঝাই যাচ্ছে। সে ফর সাপোজ আমার বিমটা ছিল এইটা। বিমটা যখন ডিফ্লেক্ট হবে তখন কি হবে? বিমের সাইজটা অনেকটা এরকম হয়ে যাবে। তাই না? দ্যাট মিনস আমাদের উপরের সাইডটা কি হচ্ছে? উপরের সাইডটা কম্প্রেস হয়ে যাচ্ছে আর নিচের সাইডটা কি হচ্ছে? নিচের সাইডে আমার টেনশন কাজ করতেছে। দ্যাট মিনস লোড ইনক্রিমেন্টের সাথে এই যে কিভাবে ডিফ্লেক্টটা হচ্ছে সেই জিনিসটা আমরা বের করব। ঠিক আছে? আর হচ্ছে টু ইভালুয়েট দ্য ফেইলিউর প্যাটার্ন ডিউ টু দ্য বেন্ডিং। এই যে বেন্ড হচ্ছে, এই যে এইভাবে বেঁকে যাচ্ছে, এই বেঁকের জন্য এখানে কিরকম টাইপের ফেইলিউর প্যাটার্ন গুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে আগের টেস্ট গুলার সাথে এইখানে টেস্ট গুলার পার্থক্যটা কি? বলেন, আগে কি করছিলাম আমরা? লাস্ট এক্সপেরিমেন্টে কিন্তু ফেইলিউর প্যাটার্ন দেখছিলাম। বাট এখানেও কিন্তু ফেইলিউর প্যাটার্ন দেখছি। বাট এখানে ডিফারেন্সটা কি আসলে? লাস্ট এক্সপেরিমেন্টে মানে হঠাৎ করে একটা ফোর্স দেওয়া হয়েছে। হ্যাঁ, লাস্ট এক্সপেরিমেন্টে কিন্তু যেই ফোর্সটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা ইমপ্যাক্ট লোড দেওয়া হয়েছিল। দ্যাট মিনস একটা সাডেন লোড হঠাৎ করে দেওয়া হয়েছিল, তাই না? সাডেন লোডটা, তাই না? হাই অ্যামাউন্টের একটা লোড, সাডেন লোড হঠাৎ করে দেওয়া হয়েছিল। বাট এখানে জিনিসটা সেরকম না। সো এইজন্য এখানে ফেইলিউর প্যাটার্ন গুলো একটু ডিফারেন্ট আসবে। ঠিক আছে? সো আগের টেস্ট গুলোর মতো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ASTM এর রেফারেন্সটা ফলো করব। আচ্ছা, এখন হচ্ছে এই টেস্টের সিগনিফিকেন্স কি? এই টেস্ট, দিস এক্সপেরিমেন্ট প্রোভাইডস ফান্ডামেন্টাল নলেজ অন বেন্ডিং বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস স্পেশালি টিম্বার বিম। আমরা এখানে টিম্বার বিম নিয়ে কাজ করব। মেইনলি এই টিম্বার বিমের যে বেন্ডিং, কতটুকু বেন্ড হচ্ছে, কিরকম বেন্ড হচ্ছে, কিরকম লোডের সাথে এই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো। আর কি আমরা টেস্ট প্রসিডিউর গুলো সম্পর্কে জানতে পারবো। আর আমরা এখানে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, আমরা এর আগেও ইউজ করেছি UTM মেশিন যেটাকে আমরা বলতেছি। সো আমরা এই UTM মেশিন সম্পর্কে একটা ধারণা পাবো। And its working principle, bending species and failure pattern গুলো সম্পর্কে ধারণা পাবো। ঠিক আছে? So as usual apparatus আমরা কি ইউজ করতেছি? UTM মেশিন, দ্যাট মিনস ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এই মেশিনটা সম্পর্কে মেশিনের স্পেসিফিকেশন কিন্তু আমরা এর আগের টেস্টও জেনে আসছি, তাই না? ইউনিভার্সাল টেস্টিং মেশিনটা কি আমরা এর আগে ইউজ করছি না একবার? জি স্যার। মনে পড়ে? আচ্ছা। তো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রেন গাউজ অর ডিফ্লেক্টোমিটার। আচ্ছা, তারপর হচ্ছে সাপোর্ট অ্যাক্টিং সিস্টেম। আচ্ছা, সাপোর্ট অ্যাক্টিং সিস্টেম এখানে আমরা যেইটা কাজ করতেছি সেটা হচ্ছে মেইনলি আমরা হচ্ছে এখানে বিমটাকে যে বসাবো সেই বিমটাকে আমরা মেইনলি কিভাবে বসাচ্ছি? বিমটাকে বসাচ্ছি আমরা সিম্পলি সাপোর্ট। দ্যাট মিনস আমরা সিম্পলি সাপোর্টে বসাবো। সিম্পলি সাপোর্ট মানে কি? সিম্পলি সাপোর্ট মানে হচ্ছে আমার দুই সাইড থেকে একটা সাপোর্ট থাকতেছে এট দ্য এজে। ঠিক আছে? আর আমরা হচ্ছে এখানে হচ্ছে মেইনলি পয়েন্ট লোডটা দিতেছি এট দ্য মিডলে। দ্যাট মিনস আমার দুই সাইডে দুইটা রিঅ্যাকশন থাকবে। স্যার পয়েন্ট লোড বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে স্লো ভাবে দিব লোডটা? না, পয়েন্ট লোড বলতে হচ্ছে আসলে কি
পয়েন্ট লোড বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে একটা লোড। আমরা হচ্ছে মেইনলি কয়েকটা টাইপের লোড আছে। একটা হচ্ছে পয়েন্ট লোড, তারপর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কি? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে এই পুরা বিমটার উপরে যে লোডটা পড়তেছে সেটাকে আমরা বলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই লোডটা যদি আমার যেকোনো একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড হয় সেটাকে আমরা কনসেন্ট্রেটেড লোড অথবা পয়েন্ট লোডও বলি। বোঝা গেছে পয়েন্ট লোড কি জিনিস, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কি জিনিস, কনসেন্ট্রেটেড লোড কি জিনিস? জি স্যার। আচ্ছা। সো আমরা এখানে একটা পয়েন্ট লোড দিব, একটা পয়েন্টে আমরা লোড দিব, লোড এপ্লাই করব। সো লোড এপ্লাই করার ফলে এই যে টিম্বার বিমটা থাকবে, টিম্বার বিমটার মধ্যে কিভাবে আসলে আপনার মানে ডিফ্লেক্ট হচ্ছে সেই জিনিসগুলো আমরা এখানে জানতে পারবো। আচ্ছা, আরেকটা আর হচ্ছে লোড যদি স্যার কোনো সাইডে পড়ে, স্যার হ্যাঁ, যে কোনো বলেন। এক সাইডে, স্যার লোডটা যদি কোনো স্যার এক সাইডে পড়ে শুধু, আচ্ছা, লোডটা যদি কোনো এক সাইডে পড়ে সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে দেখেন আমাদের লোডটা যদি এট দ্য মিডলে পড়ে, সে ফর সাপোজ আমাদের এই লোডটা পি, ঠিক আছে? পি। এখন তাহলে আমাদের এই দুই সাইডের আর এই যে পুরা বিমটার লেংথ ধরলাম আমরা হচ্ছে এল, ঠিক আছে? তাহলে আমার এই পোরশনে কতটুকু আমাদের রিঅ্যাকশন কাজ করতেছে বলেন তো? এই পোরশনে সে ফর সাপোজ এটা হচ্ছে এ পোরশন, এটা হচ্ছে বি পোরশন। দ্যাট মিনস এই পোরশনের রিঅ্যাকশনের ভ্যালু কত আসবে বলেন তো? যদি লোডটা মিডলে পড়ে, এতটুকু যদি L/2 হয়, স্যার পিএল হবে পুরাটা। এই পোরশনের জন্য PL হবে? স্যার পি ইনটু L/2 হ্যাঁ? স্যার হাফের জন্য পি L/2। তো পি ইনটু L/2 আচ্ছা, দ্যাট মিনস এতটুকুর জন্য আসতেছে আমার এই পোরশনে শুধুমাত্র লোডটা আসবে আমার এখান থেকে আমরা দেখতে পারি খুব ইজিলি। দ্যাট মিনস আমাদের কত আসতেছে? আমরা যদি খুব ইজিলি এই জিনিসটাকে আমরা ক্যালকুলেট করি, সে ফর সাপোজ আমি এই পয়েন্টটা ধরে আমরা একটা মোমেন্ট ক্যালকুলেট করলাম, ঠিক আছে? দ্যাট মিনস আমার এখান থেকে এই পি পয়েন্ট, সো আমরা বলতে পারি এই ডিরেকশন, দ্যাট মিনস আমরা ধরলাম এই ডিরেকশনে যে মোমেন্টটা সেটাকে পজিটিভ ধরলে আমার এখানে যে ডিরেকশনটা আসতেছে সেটা হবে নেগেটিভ পি টাইমস L/2 বলা যায়? আচ্ছা, আর এই বি তে ধরলাম আমি আর বি আছে, সো আর বি ধরলে এখানে আর বি ডিরেকশনটা কি আসতেছে? এই ডিরেকশনে, এই পয়েন্টের রেসপেক্টে যদি ডিরেকশনটা চিন্তা করি এই ডিরেকশনে, দ্যাট মিনস প্লাস আর বি টাইমস কত আসবে এখান থেকে ডিসটেন্স কত এই বি পয়েন্টের এল, তাহলে ইকুয়াল টু 0, তাই না? এখন তাহলে লেখা যায় আর বি ইকুয়াল টু PL ডিভাইডেড বাই 2, আর এখানে আরবি এর সাথে যে এলটা ছিল সেই এলটা আমার নিচে চলে আসছে, দ্যাট মিনস এল কাটা যায়, দ্যাট মিনস থাকতেছে কত? P/2। তার মানে এই আর এ তে কি থাকতেছে? তার মানে এই আরবি তে থাকতেছে কি? P/2, তাই না? এখন যদি আমরা বুঝতে পারতেছেন তো যে আরবি টা কেন P/2 থাকতেছে? স্যার ইকুয়েশনটা আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আপনাদের হোয়াইট বোর্ড দিয়ে দেখাই তাহলে মনে হয় আপনাদের জন্য আরেকটু সুবিধা হতে পারে। আচ্ছা, সে ফর সাপোজ আমাদের একটা বিম দেওয়া আছে, সিম্পলি সাপোর্টেড বিম। আমাদের হচ্ছে পয়েন্ট লোডটা হচ্ছে এখানে মাঝখানে এট দ্য মিড পয়েন্ট, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে রিঅ্যাকশন বের করা। আপনারা কি রিঅ্যাকশন বের করতে পারেন না? এটা হচ্ছে সে ফর সাপোজ আমার L/2, এটা হচ্ছে L/2, তার মানে এই পুরোটা লেন্থ কত ছিল আমার? L, ঠিক আছে? তার মানে আমার পয়েন্ট লোডটা একদম মাঝখানে পড়তেছে। তাহলে আমি যদি এই পয়েন্টে কি আমার একটা রিঅ্যাকশন থাকবে না? এই এ পয়েন্টে একইভাবে বি পয়েন্টে কি একটা রিঅ্যাকশন থাকবে না? কি থাকবে? কারো কোনো কথা নাই। জি স্যার থাকবে। আচ্ছা, এখন এই পয়েন্টের রিঅ্যাকশনটাকে আপনারা বলতেছেন PL/2। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি একটু টেস্ট করে আসলে কি PL/2 নাকি। ধরলাম আমি এই পয়েন্টের রিঅ্যাকশনটাকে RA, এই বি পয়েন্টের রিঅ্যাকশনটাকে RB। তাহলে দেখা যাবে যে আমাদের RA আর RB এর দুইটা ভ্যালু আননোন। সো আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন জানি, সামেশন অফ fx, সামেশন অফ fy, সামেশন অফ fz আর সামেশন অফ মোমেন্ট হচ্ছে 0, ঠিক আছে? সো আমরা যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে এই পয়েন্টের জন্য এই ফোর্সটা আমরা ক্যালকুলেট করব না, আমাদের কি আসবে? এই ফোর্সটা, ঠিক আছে? তাহলে আমরা যদি সামেশন অফ MA, দ্যাট মিনস মোমেন্ট এট এ পয়েন্টে, সামেশন অফ MA ইকুয়াল টু 0, তাহলে লেখা যায় কি? আমাদের এই MA পয়েন্টের জন্য মোমেন্ট লেখা যায়
পি টাইমস এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত L/2 L/2 আর এখানে সাইনটা কি আসবে এটা এইভাবে আসতেছে কিন্তু আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ দ্যাট মিন্স এটা আসতেছে ক্লকওয়াইজ সো এটার জন্য নেগেটিভ ঠিক আছে তারপরে কি তারপরে হচ্ছে আরবিটা কি আরবিটা হচ্ছে আমার এন্টি ক্লকওয়াইজ দ্যাট মিন্স এন্টি ক্লকওয়াইজ এর জন্য পজিটিভ সো পজিটিভ সাইন আরবি টাইমস লেন্থ কতটুকু এই এ পয়েন্ট থেকে এতটুকু ডিস্টেন্স কতটুকু L সো টোটাল মোমেন্টটা কত 0 তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাব আরবি এগুলো কি পারেন না আপনারা জি স্যার তাহলে আরবি কত পাচ্ছি P/2 পাই কিন্তু আপনারা বলতেছেন PL/2 দ্যাট মিন্স আরবি যদি আমার P/2 হয় এটা যদি P/2 হয় আরবি তাহলে আর এ কত আসবে বলেন তো P/2 স্যার P/2 হ্যাঁ আর এ P/2 আসবে কারণ কি আমরা জানি কি সামেশন অফ Fy = 0 তাই না এখন সামেশন অফ Fy যদি করি তাহলে কি আমার এই P-টা হচ্ছে নিচের দিকে টোটাল P আর হচ্ছে এই হাফ অফ P-টা হচ্ছে উপরের দিকে তার মানে কি আরেকটা হাফ অফ P উপরে দিয়ে গেলে কি জিনিসটা নিউট্রালি থাকতেছে তাই না সো এই জিনিসটা আমরা এইভাবেই পেতে পারি ঠিক আছে সো আমরা রিঅ্যাকশন ফোর্স গুলা বের করে ফেলতে পারতেছি তাই না রিঅ্যাকশন গুলো জানতে পারি না সো এখন আমাকে যে কোনো একজন বললেন যে এইটা যদি পয়েন্ট লোডটা যদি আমরা মাঝখানে না দিয়ে এই L/2 তে না দিয়ে আমরা যদি এই পজিশনে দিই তখন কি আমাদের রিঅ্যাকশন গুলো কি ডিফারেন্ট আসবে না অবশ্যই জি স্যার সো তখন আমাদের আবার ডিফারেন্ট করে ক্যালকুলেট করতে হবে সো আমরা এই টেস্টে যেটা করব আমরা এই টেস্টে মেইনলি হচ্ছে এই পয়েন্ট লোডটাকে আমরা মেইনলি এট দ্য মিডলে দিব L/2 তে ঠিক আছে আচ্ছা তো আমরা চলে যাচ্ছি আমাদের পড়াতে সো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সো আমরা একটু দেখে নিলাম এখন সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে বিম কি জিনিস আসলে বিমটা কি জিনিস বলেন তো আমরা একটা বিম কি জিনিস বলেন তো স্যার বিম হচ্ছে স্ল্যাব থেকে আর কি প্রেসার বা ফোর্সটা নিয়ে কলামে দেয় আচ্ছা এখন আমরা কয়টা টার্ম জেনে নিচ্ছি সেটা হচ্ছে সে ফর সাপোজ এই জিনিসটা এখানে যদিও একটু সার্কুলার আকারে দেখানো হয়েছে আমরা যদি একটা বিম ড্র করি একটা 3D আকারে যদি দেখি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা বিম তাই না এখন বিমের এই যে এই ডিরেকশনটাকে আমরা বলতেছি কি এই ডিরেকশনটাকে আমরা বলতেছি লংগিটিউডিনাল ডিরেকশন এই যে দেখেন যেটাকে এই ফিগারে আমাদের এক্স দিয়ে নির্দেশ করা হয়েছে ঠিক আছে দেখেছেন দ্যাট মিন্স আমাদের এই ডিরেকশনে যে এই বিমের যে এই ডিরেকশনটা সেটাকে আমরা বলতেছি কি লংগিটিউডিনাল ডিরেকশন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে এই লংগিটিউডিনাল ডিরেকশন বরাবর আমরা যদি এই বিমটার যদি এই দিক বরাবর যদি একটা সারফেস নেই এই যে সারফেসটা এই যে লংগিটিউডিনাল যে অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা যেই সারফেসের উপরে থাকতেছে সেটাকে আমরা বলতেছি কি সেটাকে আমরা বলবো নিউট্রাল সারফেস হ্যাঁ নিউট্রাল সারফেস এই যে এখানে এই ফিগারে এই যে এই কালার দিয়ে বোঝানো হয়েছে দেখেছেন লংগিটিউডিনাল অ্যাক্সিসটা যেই সারফেসের উপরে আছে সেই সারফেসটাকে আমরা কি বলতেছি নিউট্রাল সারফেস বুঝা গেছে নিউট্রাল সারফেসটা কি জিনিস জি স্যার আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমরা যদি এই যে এই পোর্শনটা একটা কাট সেকশন নিয়েছি ভীমের সে ফর সাপোজ আমি এখানে একটা কাট সেকশন নিলাম ঠিক আছে এখন এই যে আমাদের নিউট্রাল সারফেসটা এই যে এই কাট সেকশনের যে অংশটুকুতে আছে সেটাকে আমরা বলতেছি নিউট্রাল অ্যাক্সিস সো এই জিনিসটাকে যদি আমি এই সাইড থেকে দেখে যদি জিনিসটাকে আঁকি সে ফর সাপোজ জিনিসটা এরকম সো আমাদের এই নিউট্রাল যে সারফেসটা সেই সারফেসটা কি এখানে আছে না তাই না নিউট্রাল সারফেসটা সো আমি যদি এই সাইড থেকে দেখে আঁকি তাহলে দেখা যাবে যে এই যে নিউট্রাল সারফেসটা যে অংশটুকুতে আছে সো এখানে আমরা বলতেছি এটাকে আমরা বলতেছি কি নিউট্রাল অ্যাক্সিস বুঝা গেছে বিষয়গুলো জি স্যার আচ্ছা জি স্যার স্যার নিউট্রাল অ্যাক্সিসটা আরেকবার একটু বুঝান স্যার আচ্ছা নিউট্রাল অ্যাক্সিসটা আরেকবার দেখাইতে হবে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি
সো আমরা যেটা করেছি, আমরা একটা বিম ফার্স্টে ড্র করেছি। সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বিম, ঠিক আছে? বিমের আমাদের নিউট্রাল যে অ্যাক্সিসটা ছিল, নিউট্রাল সারফেসটা ছিল, সো সেইটা সারফেসটা যদি ড্র করি, সেই সারফেসটা কি অনেকটা এদিক দিয়ে গিয়েছে না, তাই না? এটা কি আমাদের নিউট্রাল সারফেসটা ছিল না, এই যে এখানে, জি স্যার। তাই না? এখন আমরা যদি এই পোর্শনটাকে আমরা এই সাইড থেকে দেখতেছি, সে ফর সাপোজ এই সাইড থেকে দেখতেছি, এই যে এই ক্রস সেকশনের এই সাইড থেকে দেখতেছি, ঠিক আছে? দেখলে দেখবো কি, এই যে এখানে যে দাগটা, যেই নিউট্রাল সারফেসটা আমার যেই পারপেন্ডিকুলারলি যেই অংশটাকে ছেদ করতেছে, সেই অংশটাকে আমরা বলতেছি কি, এখানে এই সাইড থেকে যদি দেখি, এই যে এই অংশটা থেকে কি আমার কি নিউট্রাল সারফেসটা শুরু হয়েছে না, পিছন থেকে গেছে না? দ্যাট মিনস এই অংশটাকে আমরা তখন বলতেছি কি নিউট্রাল অ্যাক্সিস, এই ক্রস সেকশনাল ভিউর জন্য। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, আর এই ডিরেকশনটাকে আমরা বলতেছি কি একটা বিমের লংগিটিউডিনাল ডিরেকশন, ঠিক আছে? সো আমরা এই টার্মগুলা মাত্র বুঝতে পারলাম। তো আমরা এখন চলে যাচ্ছি। আচ্ছা, সো আমরা একটা বিম বলতে আসলে কি বুঝাই? সো প্রথমে আমরা হচ্ছে একটা বিমের হচ্ছে সংজ্ঞা জেনে নেই। এ বার সাবজেক্ট টু ফোর্সেস অর কাপলস দ্যাট লাই ইন এ প্লেন containing the longitudinal axis of the bar is called a beam. আচ্ছা, এত কিছু বুঝার দরকার নেই। সো longitudinal axis এ থাকতেছে, সো সেটাকে আমরা হচ্ছে মেইনলি বিম বলতেছি। আর এখন সাবজেক্ট টু ফোর্সেস অর কাপলস, আচ্ছা কাপল জিনিসটা কি আমরা জানি? কাপল স্যার কি জিনিস? দুইটা, কি কি দুইটা? দুই স্যার। কাপল মানেটা কি? স্যার জোড়া বুঝাইছে। স্যার জোড়া। আচ্ছা, কাপল বলতে আসলে আমরা পজিটিভ হয়ে আমরা নিউট্রাল হয়ে যায়। ফিজিক্সে এই জিনিসটা পড়ছি যে কাপল জিনিসটা কি। সে ফর সাপোজ আমরা হচ্ছে এখানে একটা লাঠি নিলাম, এই লাঠির হচ্ছে এই সাইড থেকে যে ফোর্সটা দিচ্ছি, ঠিক সেম ফোর্সটা বাট ইন ডিফারেন্ট ডিরেকশন, দ্যাট মিনস ইন অপোজিট ডিরেকশনে দিচ্ছি, তখন কি হবে? এই জিনিসটা কি আর স্টেবল থাকবে? তখন এই জিনিসটার মধ্যে একটা ঘূর্ণন তৈরি হয়ে যাবে না? সো সেটাকে বলা হয় মেইনলি কাপল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বিমের এইখানে এই পোর্শনগুলো, এই যে শ্যালো ওয়ান, ডিপার ওয়ান, এই জিনিসগুলো খুব একটা যাচ্ছে না। এগুলো এর পরবর্তীতে আমরা যখন বিম ডিজাইন সাবজেক্ট হয়তো বা আপনাদের আছে বিম ডিজাইন, সো ওইগুলোতে খুব একটা দেখে নিবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু কিছু টার্ম গুলো জানবো, সেগুলো হচ্ছে বেন্ডিং মোমেন্ট, পিওর বেন্ডিং, আর হচ্ছে নিউট্রাল সারফেস আর নিউট্রাল অ্যাক্সিস। এই দুইটা জিনিস আমি অলরেডি আপনাদের কভার করে দিয়েছি, ঠিক আছে? এখন আমরা বেন্ডিং মোমেন্ট, পিওর বেন্ডিং, ঠিক আছে, নরমাল বেন্ডিং, আর হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এই জিনিসগুলো একটু জানি। তো আপনারা কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই জিনিসগুলোর সাথে কি পরিচিত সবাই? নাম শুনেছি কখনো? না স্যার। আপনারা কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম মানে বিএমডি বলতে কি বোঝায় কিছু জানি না? এসএফডি, বিএমডি, এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বিএমডি, এগুলো কি কিছুই জানি না? জানি? জানলে বলেন, না জানলেও বলেন। না স্যার, আমরা জানি না স্যার। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু আলাদা করে দেখাই, সে ফর সাপোজ আমরা একটু আগে একটা বিম ড্র করেছি, সিম্পলি সাপোর্টেড বিম, তাই না? তো সিম্পলি সাপোর্টেড যে বিমটা নিয়েছি, সেখানে আমরা লোডটা কোথায় দিয়েছিলাম? মাঝখানে, তাই না? পয়েন্ট লোডটা, সেটাকে আমরা বলতেছি পি। আচ্ছা, এখন আমাদের ডিস্টেন্সটা কতটুকু ছিল? টোটাল ডিস্টেন্স ছিল এল, আর এখানে মাঝখানে ছিল L/2, সো L/2, তাই না? টোটাল ডিস্টেন্সে। আর এই সাইডে ছিল কি? এই সাইডে ছিল P/2 রিঅ্যাকশন, আর এই সাইডে দিয়ে কত রিঅ্যাকশন ছিল আমরা একটু আগে বের করেছি, তাই না? P/2, তাই না? মনে পড়ে? এটা কি আবার দেখাইতে হবে P/2 কিভাবে পেলাম? আমি কিন্তু আগের জিনিসটা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু আগের জিনিসটা থেকেই খালি এই জিনিসটা ড্র করতেছি। এখন আমাকে বলা হয়েছে এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এসএফডি। এসএফডি বলতে আসলে আমরা কি বুঝি? এসএফডি বলতে আমরা এখানে বুঝবো কি জিনিস সেটা দেখি। এই যে আমাদের যে রিঅ্যাকশন ফোর্স, এই রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে? উপরের দিকে না কাজ করতেছে, তাই না? সো উপরের দিকে, তার মানে হচ্ছে যখন আমি এসএফডি আঁকবো, তখন আমি কি করব? এসএফডি আঁকার সময় আমি এই P/2 এর যতটুকু, সে ফর সাপোজ আমার এতটুকু মান হচ্ছে P/2,
সো আমি এতটুকু পোর্শন উপরে উঠে গেলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এই পোর্শনটুকুতে কি আর কোনো এক্সট্রা লোড কাজ করতেছে? কিন্তু আর কোনো লোড নাই। দ্যাট মিনস সমানভাবে আমরা আসতেছি। এখন দেখেন এই যে এই পোর্শনটাকে L/2 পোর্শন পরে কি হচ্ছে? আমাকে একটা P লোড, দ্যাট মিনস আমার এই ভ্যালুটা কত ছিল? P/2, তাই না? P/2 কি? উপরের দিকে। এখন চলে যাচ্ছে কি আমার P লোড একটা নিচের দিকে চলে যাচ্ছে এই পোর্শনে। তার মানে কি আসতেছে? তার মানে এই পোর্শনের জন্য যেটা করব সেটা হচ্ছে এই P/2, দ্যাট মিনস আমার এখানে একটা P লোড আছে, দ্যাট মিনস P/2 মাইনাস P করলে কত আসতেছে? মাইনাস P/2, দ্যাট মিনস আমার এই জিনিসটা নিচে নেমে যাচ্ছে। নিচে নেমে কতটুকু পর্যন্ত যাচ্ছে? উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। দ্যাট মিনস নেগেটিভ পোর্শনে কতটুকু পর্যন্ত যাচ্ছে? P/2 পর্যন্ত, তাই না? কারণ কি আমার থাকতেছে কত? নেগেটিভ P/2, তাই না? তার মানে হচ্ছে এতটুকু পর্যন্ত এই যে আনচেঞ্জ, এই আনচেঞ্জ থাকার কারণটা কি? এটা ডিরেক্টলি সোজা একটা স্ট্রেট লাইন হয়েছে কেন? কারণ হচ্ছে এতটুকু পর্যন্ত আর কোনো লোড কাজ করতেছে না। যদি এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকতো তাহলে কি হতো? তাহলে জিনিসটা এইদার এরকম ভাবে বেঁকে যেত, ঠিক আছে? তখন কি হতো? তখন একটা রেক্টেঙ্গুলার শেপ হতো। যেহেতু এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড না, সো আমরা এটা নিয়ে কথা বলতেছি না এখন। বুঝা গেছে বিষয়টা? বুঝা যাচ্ছে তো বিষয়টা? দ্যাট মিনস আমার এতটুকু হচ্ছে P/2 থেকে আসার পরে এরপরে যে নিচে নেমে যাচ্ছে সেটা কতটুকু নিচে নামবে? আমার P/2। এই নিচের অংশে এতটুকু হচ্ছে আমার P/2, ঠিক আছে? মাইনাস P/2 পর্যন্ত যাবে। এরপরে একইভাবে সেম প্রসিডিউরে এখানে কোন রকমের লোড নাই। দ্যাট মিনস এতটুকু পর্যন্ত সমান যেতে থাকবে। এরপরে দেখেন এখানে এসে আবার P/2 উপরে উঠছে। দ্যাট মিনস কি হচ্ছে? দ্যাট মিনস আমার এখানে আছে মাইনাস P/2 প্লাস P/2, তাই না? প্লাস কেন? প্লাস হচ্ছে কারণ এটা উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা ধরে নিয়েছি উপরের গুলাকে প্লাস সাইন। দ্যাট মিনস এখানে এসে মাইনাস P/2 প্লাস P/2, দ্যাট মিনস এই পয়েন্টে আসার পরে সেটা কি 0 পয়েন্টে চলে যাচ্ছে। তার মানে কি এটাই হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এই জিনিসটা কি কেউ কখনো বুঝছি? আগে কখনো পড়ছি? নো স্যার। আপনারা এই জিনিস কখনোই পড়েন নাই? না। বলেন কি? এটা তো পড়ানোর কথা। আচ্ছা, যাই হোক এটা স্যার হচ্ছে আমরা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো এই স্যার। চ্যাপ্টারটা স্যার আমাদের একদম নতুন শুরু করেছে, মানে মাত্র শুরু করেছে তো পড়া হয়নি চ্যাপ্টারটা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। সো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা ইন ফিউচারে মানে হচ্ছে আমি জানি না বাংলাদেশের সিস্টেমটা কিরকম। আমাদের হচ্ছে এখানে বিদেশে যখন ছিলাম আমাদের ইন্টার্নি করার জন্য আমাদের নিজেদের কোম্পানি খুঁজতে হতো। তো কোম্পানিগুলোতে আমাদের নিজেদের ইন্টারভিউ দিতে হতো খুঁজে, খুঁজে। তো কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমি একটা কোম্পানিতে, তো তখন আমাকে ওরা ডিরেক্টলি আমাকে একটা ছবি দিয়ে ফিগার দিয়ে হোয়াইট বোর্ড ছিল। হোয়াইট বোর্ডে বলছে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে। তো এই জিনিসটা আপনার সারা জীবনের জন্য মানে এজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যখন যেখানে কাজ করেন না কেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা খুব ভালোভাবে করবেন। ঠিক আছে? বিশেষ করে গ্রাফিক্যাল মেথডটা। এখন আমরা যে মেথডটা দেখতেছি সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আর এটা হচ্ছে ইকুয়েশনাল মেথড। সেটা হচ্ছে ইকুয়েশন দিয়ে ওরা এই জিনিসটা ড্র করবে। সো এটা আপনারা কোর্সে আই থিংক দেখে নিবেন। ঠিক আছে? সো এখানে যেটা হচ্ছে সেটা আমি একটু আরেকবার রিক্যাপ করি আপনাদের সুবিধার জন্য। এখানে আসলে কেন এরকম হচ্ছে? প্রথমত আমরা দেখে নিই যে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট আমাদের প্রথমে হচ্ছে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি। সো বিমের এই পোরশনে আমার কি কাজ করতেছে? কোন ফোর্সটা কাজ করতেছে? শুধুমাত্র এই ফোর্সটা উপরের দিকে, তাই না? P/2, দ্যাট মিনস আমি উপরের দিকে চলে যাব কত ঘর পর্যন্ত? P/2 ঘর পর্যন্ত। ঠিক আছে? এখন দেখেন P/2 যাওয়ার পরে এটা কি? আমরা ধরে নিয়েছি উপরের গুলাকে পজিটিভ। দ্যাট মিনস উপরের পজিটিভ ডিরেকশনে P/2 পর্যন্ত চলে গেলাম। এরপরে দেখা যাচ্ছে যে এই পোরশনটার পরে আমার এই পুরো অংশটা জুড়ে কিন্তু আর কোন রকমের কোন লোড নাই। লোড দেখা যাচ্ছে কিন্তু কোন রকমের লোড নাই, তাই না? এই পোরশনটা পরে কিন্তু আর কোন লোড নাই। এখানে এসে কিন্তু আরেকটা পয়েন্ট লোড। দ্যাট মিনস আমার এই জিনিসটা পুরোপুরি একটা হরাইজন্টাল রেখা চলে আসবে। ঠিক আছে? স্ট্রেইট লাইন। সো এখানে আর কোন লোড নাই। কিন্তু এখানে এসে এই পয়েন্টে এই L/2 পয়েন্টে এসে কি হচ্ছে? আরেকটা P লোড নিচের দিকে চলে আসে। দ্যাট মিনস প্লাস P/2 আমরা প্লাস ডিরেকশন ধরেছি কোনগুলোকে? উপরের গুলোকে প্লাস ডিরেকশন ধরেছি। আর নিচের দিকে যে লোড গুলো সেগুলোকে মাইনাস ধরেছি। দ্যাট মিনস আমার এই P লোডটা নিচের দিকে আছে। দ্যাট মিনস মাইনাস P। সো করলে কত আসতেছে? মাইনাস P/2 না? তার মানে আমার এই মাইনাস উপরের পোরশনটা ছিল প্লাস। আমাকে কি করতে হবে? আমার এই নিচের পোরশনে মাইনাস পর্যন্ত যেতে হবে। দ্যাট মিনস আমাদের এই যে এখানে যে P/2 টা ছিল সেই P/2 টা
প্রথমে নেমে গেল জিরোতে, জিরো থেকে নেমে সে মাইনাস পোর্শনে -p/2 পর্যন্ত গেল, ঠিক আছে? তো এখন -p/2 তে আসার পরে এখন দেখেন এই যে এই l/2 পোর্শনের এখানে যখন প্লাস মাইনাস হয়ে -p/2 আসলে এরপরে কি হরিজন্টাল হবে না? কারণ কি? কারণ এর পরের অংশগুলোতে কোনো রকমের কোনো লোড নাই। দ্যাট মিনস এটা পুরো একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে আসার পর এই যে ফাইনাল যে পয়েন্টটা, ফাইনাল পয়েন্টে কি হচ্ছে? ফাইনাল পয়েন্টে এসে আবার একটা লোড উপরের দিকে উঠেছে p/2। আমরা জানি কি? আমরা জানি উপরের দিকে যে লোড গুলোকে সেগুলোকে আমরা পজিটিভ সাইন দিয়ে প্রকাশ করতেছি। দ্যাট মিনস এটা ছিল -p/2 এই রেখাটাতে। সো এই পয়েন্টে এসে কি হচ্ছে? -p/2 সেটার সাথে আমার কি একটা +p/2 যোগ হচ্ছে। কারণ +p/2 আমার উপরের দিকে এখানে একটা রিঅ্যাকশন ফোর্স আছে। সো যখন আমরা এই +p/2 যোগ হচ্ছে দ্যাট মিনস এখানে একটা এটা নিচের দিকে নেমে আসছে। নিচের দিকে নেমে কততে চলে আসতেছে? 0 তে। কারণ কি? -p/2 আর +p/2 করলে কত আসতেছে? 0 আসতেছে। সো এটাই হচ্ছে আমার SFD আর এটা হচ্ছে আমার SFD শিয়ার ফোর্স ডায়াগ্রাম। বুঝতে পারছি? সবাই কি বুঝতে পেরেছি? স্যার -p/2 টা স্যার নিচের দিকে নেমে স্যার নিউট্রাল কেমনে? এটা তো স্যার উপরের দিকে উঠলো না স্যার, প্লাস p এর সাথে যোগ হয়ে। কোনটা? স্যার এই যে শুরুতে মাইনাস, নাম ছিল আর কি। এই যে এই জায়গাটা? জি স্যার, এই জায়গা থেকে নেমে স্যার ডান দিকে যে গেল স্যার, হ্যাঁ। যাওয়ার পরে স্যার প্লাস p এর সাথে স্যার এটা উপরের দিকে উঠে গেল না? এই যে আপনি আচ্ছা। যে পয়েন্টটা এখন ইয়ে করছেন। এই যে এই জায়গাটা? জি স্যার, জি স্যার, এই এই যে এই পয়েন্টে? পয়েন্টটা। আচ্ছা, দেখেন এই পয়েন্টটা কত পয়েন্ট ছিল? 0 না? এখানে কি আমরা 0 থেকে শুরু করছি না এই পয়েন্টটা? এখন দেখেন আমার এতটুকু পর্যন্ত আমার এই পয়েন্ট পর্যন্ত আসছে তখন কি? পয়েন্টে কি স্যার গ্রাউন্ডে ধরবো? হ্যাঁ, এখানে আমরা দেখতেছি হচ্ছে এই যে শিয়ার ফোর্সের যে ভেরিয়েশন বিমের কোন কোন পজিশনে শিয়ার ফোর্সের ভেরিয়েশন কিরকম। সে ফর সাপোজ এই পজিশনে শিয়ার ফোর্স এখানে আমরা দেখবো যে এখানে কতটুকু কোনটা ম্যাক্সিমাম শিয়ার ফোর্স। দ্যাট মিনস এখানে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত? বলতে পারি p/2 এই পজিশনে, তাই না? তাই না? জি স্যার। সরি এই পজিশনে। তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স গুলো দেখবো, ঠিক আছে? একইভাবে আমরা বেন্ডিং মোমেন্টে চলে যাব। তো কারো কি এটা নিয়ে কোনো সমস্যা আছে? এই জিনিসটাই কিন্তু আপনাদের ল্যাব ম্যানুয়ালে করতে হবে। একটু বুঝেন মানে সরি ল্যাব ম্যানুয়াল কি? আপনাদের যে ল্যাব রিপোর্ট সেখানে কিন্তু এই জিনিসটা করতে হবে। বুঝতে পারছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে আঁকবো তাহলে? স্যার আরেকবার একটু মুছে দেখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমাদের এখানে একটা রিঅ্যাকশন ছিল সেটা কত ছিল? p/2 তাই না? আর এখানে রিঅ্যাকশনটা ছিল কত? p/2। এই রিঅ্যাকশন ফোর্সটা তো বের করতে পারবেন। পারবেন না? নাকি এটাও জি দেখাতে স্যার। হবে? না স্যার না স্যার এটা পারবো। তো আমরা আমাদের বিমটা ছিল এতটুকু পর্যন্ত। সো আমরা এতটুকু পর্যন্ত একটা বিমের ড্র করলাম যেটা হচ্ছে 0 0 লাইন। ঠিক আছে? এখন 0 0 থেকে এটা কতটুকু শেয়ার হয়েছে সেই জিনিসটা আমরা বের করব। এখন দেখেন এই পয়েন্টে এই 0 0 এই পয়েন্টে সে কি আমরা ধরতেছি উপরের দিকে যে ফোর্স গুলা ডিরেকশন সেটাকে আমরা পজিটিভ ধরতেছি আর নিচে গুলোকে আমরা নেগেটিভ ধরতেছি। ঠিক আছে? এখন দেখেন উপরের দিকে গিয়েছে কত? p/2 দ্যাট মিনস আমি এই পয়েন্টে উপরে উঠবো কতটুকু উপরে উঠবো? আমি p/2 অংশ উপরে উঠবো। আচ্ছা ঠিক আছে p/2 অংশ উপরে উঠলাম। দ্যাট মিনস আমার এই পয়েন্টটা হচ্ছে p/2। ঠিক আছে? এখন আমাকে p/2 উপরে ওঠার পরে দেখতেছি এই পয়েন্টের পরে এই বিমটার যদি এই পয়েন্টের পরে এইদিকে যতই যায় আমার কি লোডের কোনো চেঞ্জ হচ্ছে? দ্যাট মিনস আমার কোনো রকমের চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস আমার শিয়ারেরও কোনো চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস শিয়ার সেম থাকতেছে। কারণ আমার এখানে কোনো লোড নাই। আমার এই পোরশনে কোনো লোড নাই। দ্যাট মিনস আমার শিয়ারের কোনো চেঞ্জ হচ্ছে না। সেম থাকতেছে। কিন্তু সেম আস্তে, আস্তে যখন আমি এই l/2 পয়েন্টে চলে আসবো, এইটা হচ্ছে এই l/2 পয়েন্টে। l/2 পয়েন্টে আসার পরে দেখতেছি কি আমার এখানে লোডটা কত কাজ করতেছে? একটা পি লোড নিচের দিকে কাজ করতেছে। তাই না? তার মানে পি লোড নিচের দিকে কাজ করতেছে মানে কি? এই পয়েন্টে আসার পরে আমাদের পি লোডটা নিচের দিকে কাজ করতেছে দ্যাট মিনস -p তাই না? -p টা যুক্ত হচ্ছে কিসের সাথে? +p/2 এর সাথে। তাই না? +p/2 এর সাথে -p করলে কত আসতেছে? -p/2 দ্যাট মিনস এই যে p/2 সেই p/2 নিচে নেমে ফার্স্টে 0 তে আসতেছে। 0 তে এসে সে কত পর্যন্ত যাবে নিচে? -p/2। -p/2 পর্যন্ত তাকে যেতে হবে।
কারণ এখানে আমরা মানে পাচ্ছি এখানে, কারণ কি আমাকে মাইনাস পি নিচের দিকে আছে, দ্যাট মিনস আমাকে মাইনাস পি বাই টু পর্যন্ত নিচে যেতে হচ্ছে, মাইনাস পি বাই টু পর্যন্ত। ঠিক আছে, যদি এখানে পি না থেকে এখানে সে ফোর্স সাপোজ আছে আমার হচ্ছে আমার নিচের দিকে যে ফোর্সটা, সে ফোর্স সাপোজ আছে হচ্ছে আমার 0.1 পি। ঠিক আছে, তাহলে কি আসবে মাইনাস 0.1 পি প্লাস পি বাই টু। সো সেই ক্ষেত্রে দেখা যাবে কি 0.5 থেকে 0.1 বাদ দিলে দেখা যাবে যে 0.4 পি, তাই না? তো তখন দেখা যাবে যে এই পোর্শন থেকে আবার শুরু হচ্ছে, যেহেতু এখানে মাইনাস পি, সো সেই অংশটুকু আমাদের নিচে চলে যাচ্ছে, কারণ আমাদের ভ্যালুটা কি আসছে, মাইনাস ভ্যালুটা আসছে, তাই না? মাইনাসের জন্য কত পর্যন্ত যেতে হবে, মাইনাস পি বাই টু, দ্যাট মিনস মাইনাসের ঘরে আমাদের পি বাই টু পর্যন্ত নিচে গেলাম। ঠিক আছে, নিচে যাওয়ার পরে এখন সেম প্রসিডিউরে এই এল বাই টু যখন ক্রস করে আমরা যত সামনের দিকে যেতে থাকবো আমাদের আর কোনো লোড নাই, দ্যাট মিনস আমাদের শিয়ারের কোথাও কোনো চেঞ্জ হচ্ছে না, এরপরে চলে আসলাম এই যে ডিস্টেন্স এই পয়েন্টটাতে, এই যে বিমের আমরা এই পয়েন্টটাতে চলে আসলাম। এখন দেখা যাচ্ছে যে বিমের এই পয়েন্টটাতে একটা উপরের দিকে আমাদের আবার একটা রিঅ্যাকশন ফোর্স আছে, এই রিঅ্যাকশন ফোর্সটা দিচ্ছে কি আমাদের এই সাপোর্টের জন্য। সো এই রিঅ্যাকশন ফোর্সটা ডিরেকশন কোন দিকে, উপরের দিকে, তাই না? পি বাই টু, দ্যাট মিনস উপরের দিকে ডিরেকশন মানে পজিটিভ ডিরেকশন। ঠিক আছে, সো আমাদের এখানে ছিল কত, মাইনাস পি বাই টু, তাই না? আমাদের এটা ছিল কত, মাইনাস পি বাই টু, দ্যাট মিনস মাইনাস পি বাই টু, সেটার সাথে যোগ করতেছি পি বাই টু, যোগ করলে কত আসতেছে, 0। দ্যাট মিনস তখন শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এই পয়েন্ট থেকে আমরা দাগ টেনে 0 দাগের সাথে মিশিয়ে দিব, সো সেটাই হচ্ছে আমার ফাইনাল দাগ এসে পৌঁছায়। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। যে বুঝাইতে বলছিলেন তার কোনো সমস্যা আছে, সে বুঝতে পারছে? যার সমস্যা ছিল স্যার, আরেকজন, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন স্যার, আমরা প্রথমে 0 থেকে p/2 পর্যন্ত উপরে উঠলাম, হ্যাঁ তারপরে আবার স্যার 0 তে আসলাম, হ্যাঁ তারপরে আবার স্যার মাইনাস p/2 তে গেলাম। হুম যে এই পুরোটার ভিতরে স্যার আমরা মানে এই কাজটা কি হইলো, মানে আমরা মাইনাস p/2 থেকে প্লাস p/2 পর্যন্ত যে গ্যাপটা, স্যার এই গ্যাপটার মানটা কি? আচ্ছা দেখেন, এই মাইনাস পি বাই টু থেকে প্লাস পি বাই টু পর্যন্ত যে গ্যাপটা, এই গ্যাপটা, জি স্যার। আচ্ছা এখানে দেখেন এই গ্যাপটা হয়েছে কেন, কি দেখেন এই দুইটা ভ্যালু যদি যোগ করেন তাহলে কি পাবেন, পি না? দ্যাট মিনস আমার এখানে টোটাল লোডটা কত, পি না? স্যার লোডটা তো p আসতেছে স্যার, এই ঠিক আছে, p টা আমরা সো এখানে এই যে মাইনাস পি বাই টু পর্যন্ত যাওয়ার মেইন রিজন হচ্ছে কি, কারণ কি আমার এখানে শিয়ার ফোর্সটা ছিল কত, পি বাই টু পর্যন্ত, পি বাই টু পর্যন্ত আস্তে আস্তে সে কি হঠাৎ করে একটা নিচের দিকে ফোর্স চলে গেছে, দ্যাট মিনস এটা নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে কতটুকু পর্যন্ত নামবে, মাইনাস পি বাই টু পর্যন্ত নামবে। বুঝা গেল? স্যার Hello? মাইনাস p/2 পর্যন্ত আসার পরে আবার ডানে যাবে কেন? আচ্ছা মাইনাস পি বাই টু পর্যন্ত আসার পরে কেন ডানে যাচ্ছে, দেখেন আমার এই পয়েন্টে কি আমার বিমটা শেষ হয়ে গেছে, আমার কি এতটুকু পর্যন্ত কি বিমের এন্ড পয়েন্ট না? দ্যাট মিনস আমার বিমের এন্ড পয়েন্ট পর্যন্ত যেতে হবে। এখন কথা হচ্ছে ডানে আমি স্ট্রেট লাইন হরিজন্টাল লাইন কেন আসতেছি, কেন আমি এটা ডিরেক্টলি ত্রিভুজ আকারে যোগ করে দিলাম না, এই পয়েন্ট আর এই 0 পয়েন্টে কেন যোগ করলাম না? কারণ কি, কারণ হচ্ছে আমরা কি এখানে কোনো রকমের লোড নাই, দেখেন এখানে কোনো রকমের লোড নাই, দ্যাট মিনস এই লাইনটা একটা স্ট্রেট লাইন হবে। যদি এখানে একটা লোড থাকতো, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকতো, তাহলে কি এটার তখন স্ট্রেট লাইন থাকতো না, তখন লাইনটা আবার দেখা যেত যে মানে হচ্ছে চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে, স্লোপ আকারে হতো। সো দ্যাট মিনস এখানে কোনো লোড নাই দেখে এখানে লাইনটা আবার স্ট্রেট লাইন শুরু হচ্ছে, কতটুকু পর্যন্ত যাবে, এই যে যতক্ষণ পর্যন্ত সেই কোনো রকমের লোড না পাবে ততক্ষণ পর্যন্ত সেই স্ট্রেট লাইন থাকবে। এই যে ফাইনাল পয়েন্টে এসে একটা লোড পেয়েছে, রিঅ্যাকশন সাপোর্ট, রিঅ্যাকশন লোড, সেই রিঅ্যাকশনের জন্য সেই পয়েন্টটা আবার উপরের দিকে উঠে যাচ্ছে, কারণ কি রিঅ্যাকশনের রিঅ্যাকশন হচ্ছে উপরের দিকে কতটুকু পর্যন্ত, পি বাই টু, দ্যাট মিনস ফাইনালি এটা 0 হয়ে যাচ্ছে। স্যার যে লোডগুলো উপরের দিকে উঠতেছে সেগুলো আমরা মাইনাস এজিউম করতে পারবো না? সেইগুলাকে আমরা সবসময় প্লাসই অ্যাজিউম করি উপরের গুলাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এরপরে আমরা যেটা আঁকবো এখান থেকে এরপরে আমরা আঁকবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা এখানে একটু এঁকে দিই। যদি আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি, আমি একটু ক্লিয়ার করে নিই ছবিটা। ঠিক আছে, এখন আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, আমাদের দেখেন এই পয়েন্টে কোনো মোমেন্ট আছে, এই পয়েন্টের জন্য কোনো মোমেন্ট আছে, কোনো মোমেন্ট আমরা পাচ্ছি?
না স্যার। পাচ্ছি না। দ্যাট মিনস এই পয়েন্টে মোমেন্টটা 0। এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমরা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে যে এই পয়েন্টে কোনো মোমেন্ট নাই। আমরা ছবি দেখেই বুঝতে পারতেছি দ্যাট মিনস 0। দ্যাট মিনস আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ভ্যালুটা 0 থেকে শুরু হবে। আচ্ছা, একইভাবে এই পয়েন্টে কোনো মোমেন্ট আছে? নাই। দ্যাট মিনস আমাদের বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামে যে ভ্যালুটা শেষ হবে লাইনটা সেটা 0 পয়েন্টেই শেষ হবে। 0, 0। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে এসএফডি যেটা আছে দ্যাট মিনস শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেটাকে আমরা বলি এসএফডি, সরি এসএফডি, সেই এসএফডি এই যে এতটুকু পোরশনের যে এরিয়া সেই এরিয়া ক্যালকুলেট করেই আমরা বিএমডিটা আঁকবো। দেখেন দ্যাট মিনস আমার এই এতটুকু লেন্থ কতটুকু ছিল? L/2, তাই না? আর এটা কতটুকু ছিল? P/2, তাই না? L/2 আর P/2 গুণ করেন। গুণ করলে কি এই পোরশনটুকুর আমরা এরিয়া পেয়ে যাব না? পাবো? জি স্যার। দ্যাট মিনস এই যে এই পয়েন্টটা L/2, এই L/2 পয়েন্টের জন্য আমার যে বেন্ডিং মোমেন্টের যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এই ভ্যালুটা, এই দুইটার গুণফল। দ্যাট মিনস কত আসবে? P/2 আর L/2, P/4 হ্যাঁ? PL/4 PL/4, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এই ভ্যালুটা হচ্ছে PL/4। সো আমরা এই দুইটা পয়েন্ট এখন যোগ করে দিব। একইভাবে দেখেন আমাদের এটা কি পজিটিভ ছিল, দ্যাট মিনস এটা উপরের দিকে উঠেছে, ঠিক আছে? এখন দেখেন আমাদের কি এটা কি নেগেটিভ না? সো এটা ছিল PL/4। এখন প্লাস PL/4 এর সাথে যদি আমরা মাইনাস PL/4 এই এতটুকুর অংশের আবার এরিয়া যদি যোগ করি, এতটুকুর অংশের এরিয়া কত? মাইনাস PL/4 না? কারণ কি এতটুকু কত? L/2 আর এতটুকু কত? এতটুকু কত? মাইনাস P/2 না? দ্যাট মিনস যদি যোগ করি তাহলে কি আসবে? PL/4 মাইনাস PL/4, দ্যাট মিনস 0। সো 0 পয়েন্ট আমরা যোগ করে দিচ্ছি। বুঝা গেছে বিষয়টা? স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো। এটা যদি না বুঝেন থার্ড ইয়ারে উঠছেন এটা তো সমস্যা। স্যার আমরা সেকেন্ড ইয়ারে স্যার। আচ্ছা, আপনারা সেকেন্ড ইয়ারে? ও হ্যাঁ, জি 2 স্যার, 1 2। আমি second আচ্ছা, ঠিক আছে। স্যার এ আর বি পয়েন্টে মোমেন্ট 0 কিভাবে? হ্যাঁ, দেখেন আচ্ছা এখানে কি জয়েন্ট আছে বলেন? এখানে কি টাইপের সাপোর্টটা কি টাইপের? এই সাপোর্টে কি কোনো মোমেন্ট থাকে? বলেন তো? স্যার শুধু সাপোর্টের এটা দেখবো কারণ আচ্ছা, যদি এখানে কোনো পিন সাপোর্ট না হয়, এখানে যদি একটা ফিক্স সাপোর্ট দিতাম, একটা বিম দিতাম ফিক্স সাপোর্ট দিয়ে, তাহলে কি বলেন তো এই পয়েন্টে কি মোমেন্ট থাকতো? থাকবে নাকি থাকবে না তখন? আচ্ছা, আপনারা কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা হচ্ছে এই টাইপের কোনো কোর্স করে আসছেন? মেকানিক্স রিলেটেড? আমার মনে হয় আপনাদের এই জিনিসগুলো মনে হয় ফিজিক্সে পড়ানো হয়েছে। বাট এইগুলো পরে স্যার 1-2 তে স্যার মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছিল স্যার। আচ্ছা, তাহলে এই তো এই সাবজেক্ট গুলাতে তো এই জিনিসগুলো থাকবেই। কারণ এই জিনিসগুলো না পড়ে আপনাকে তো ডিরেক্টলি এইসব কোর্সে দিবে না। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা কিন্তু জিনিসগুলো পড়ে আসছি। আমরা যখন পিন সাপোর্ট নিচ্ছি, পিন সাপোর্টের জন্য কি আসতেছে এখানে? কয় টাইপের রিঅ্যাকশন ছিল? 2 তাই না? টাইপের। 2 টাইপের ছিল। আর আমরা যদি ফিক্স সাপোর্ট নিই তাহলে কয় টাইপের রিঅ্যাকশন ছিল? 3 টাইপের। দ্যাট মিনস একটা উপরের দিকে, একটা এইদিকে, একটা কি ছিল? একটা মোমেন্ট ছিল না? মোমেন্ট জেনারেট হয় না? আমরা জানি না ফিক্স সাপোর্টের জন্য। এখন এখানে কি সাপোর্ট আছে? না স্যার আমি বলছিলাম যে পি লোডটার জন্য তো একটা মোমেন্ট ক্রিয়েট হবে তো সেটার তো আচ্ছা, সেইটার জন্য যে মোমেন্ট আপনি যে লোডের জন্য এখানে কোনো মোমেন্ট ক্রিয়েট হতে পারবে না। কারণ হচ্ছে আমাদের পিন সাপোর্টে কোনো রকমের মোমেন্ট জেনারেট হচ্ছে না। আমরা যদি এখানে যদি ফিক্স সাপোর্ট হইতো তাহলে অবশ্যই একটা মোমেন্ট জেনারেট হইতো। বুঝা গেছে? এজন্য এখানে কোনো মোমেন্ট থাকতেছে না। এইজন্যই আমরা মেইনলি বিএমডি তে আমরা 0 থেকেই শুরু করতেছি। যদি ক্লিয়ার? স্যার যদি ফিক্স সাপোর্ট থাকতো তাহলে স্যার মানে কোনখান থেকে ধরতাম? হ্যাঁ, যদি ফিক্স সাপোর্ট থাকতো তাহলে সে ফর সাপোজ আমরা একটা মোমেন্ট থাকতো। আচ্ছা, ধরে নিলাম আমাদের মোমেন্টের মানটা হচ্ছে সে ফর সাপোজ 1, দ্যাট মিনস প্লাস 1 হলে আমরা উপর থেকে হয়তোবা শুরু করতে পারতাম। দ্যাট মিনস আমাদের তখন ভ্যালুটা এখান থেকে শুরু হতো। ডায়াগ্রাম যদি আঁকতাম তখন এরকম চলে আসতো। ঠিক আছে?
দ্যাট মিনস তখন আর 0 থেকে শুরু হইতেছে না লাইনটা, বুঝা গেছে? জি স্যার। বাকি আরেকজন কোশ্চেন করছিলেন, তারটা কি ক্লিয়ার হয়েছে? কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? বুঝতে না পারলে বলি। স্যার পেরেছি বুঝতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা মোমেন্টটা কিভাবে ক্যালকুলেট করবো? দ্যাট মিনস আমাদের এই পয়েন্টের জন্য কোনো মোমেন্ট নাই। দ্যাট মিনস আমরা 0 0 থেকে শুরু করব। একইভাবে এই পয়েন্টের জন্য আমাদের কোনো ক্যালকুলেশন নাই, মানে কোনো মোমেন্ট নাই। দ্যাট মিনস আমরা হচ্ছে এই 0 0 পয়েন্টে গিয়ে আমাদের ডায়াগ্রামটা শেষ হবে। সো আমরা যখন ডায়াগ্রামটা আঁকা শুরু করব, সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা হচ্ছে এটা হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনারা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এটা কিন্তু আপনারা ইকুয়েশন দিয়েও করতে পারেন। আমার মনে হয় কি মানে আমাদের ওখানে যেটা করাইতো, আমি তো আপনাদের দেখাচ্ছি গ্রাফিক্যাল মেথড। এটার সিস্টেম হচ্ছে আপনাদের শুরু করা হচ্ছে ইকুয়েশনাল মেথড দিয়ে। মানে ইকুয়েশন বেসিসে করে আমাদের এই ডায়াগ্রামটা ড্র করলে আপনারা প্রথমে বুঝবেন যে আসলে কিভাবে হচ্ছে। তারপরে আপনাদের গ্রাফিক্যাল মেথডটা ধরলে আপনাদের জন্য ইজি লাগবে। যেহেতু আমি ল্যাব ক্লাস নিচ্ছি সেশনাল, সো আমার পক্ষে এত সময় নাই যে আপনাদের এখন ইকুয়েশনাল মেথডটা দেখানোর। ঠিক আছে? সো আমি ডিরেক্টলি এজন্য আপনাদের ইকুয়েশনাল মেথড স্কিপ করে ডিরেক্টলি গ্রাফিক্যাল মেথডে চলে আসছি। গ্রাফিক্যাল মেথডে মানে অ্যাজ ইউজুয়াল আমরা যখন ফিউচারে ইউজ করবো আমরা সবসময় গ্রাফিক্যাল মেথড ইউজ করি। ঠিক আছে? দেখেই আমরা সাথে সাথে আঁকতে পারি। বাট ইকুয়েশনাল মেথডে এই জিনিসটা যদি সলভ করা হয় অনেক বড়। মানে এটা সলভ করতে অনেক সময় লাগে, অনেক বড় লেংথি একটা ক্যালকুলেশন করে দেন তারপরে সলভ করা হয়। ঠিক আছে? সো আমি ডিরেক্টলি আপনাদের গ্রাফিক্যাল মেথডটাই দেখাচ্ছি। সো গ্রাফিক্যাল মেথডে যখন আমি বেন্ডিং মোমেন্টটা আঁকবো এই পোরশনটুকুর জন্য আমরা ফার্স্টে কি করব? এই পোরশনের এরিয়াটা নিব এসএফডি এর। এসএফডি এর এরিয়াটা নিলে তাহলে কি বলা যায়? এতটুকু হচ্ছে আমার L/2 আর এতটুকু হচ্ছে আমার P/2। দ্যাট মিনস এই দুইটার গুণফল করলে আমরা এই L/2 পয়েন্টে যেই পয়েন্টে ছেদ করবে সেটাই হচ্ছে এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস সেটা হচ্ছে কত আসতেছে? PL/4 তাই না? সেটা হচ্ছে আমার PL/4 পয়েন্ট। ঠিক আছে? দ্যাট মিনস এটা পজিটিভ সাইডে, দ্যাট মিনস এটা উপরের দিকে উঠেছে। পজিটিভ সাইডে চলে গেছে। এখন দেখেন এটা আবার নেগেটিভ, তাই না? নিচের দিকে। দ্যাট মিনস এই ভ্যালুটা আসতেছে নেগেটিভ। আচ্ছা আমার এতটুকু ছিল L/2 আর এতটুকু ছিল হচ্ছে কিছু না -P/2। দ্যাট মিনস আমার থাকতেছে কি? এই প্লাস PL/4, দ্যাট মিনস আমার এই পয়েন্টে এসে কি হবে? PL/4 মাইনাস PL/4। সো এই দুটো যদি ইয়া করি তাহলে কি 0 চলে আসতেছে না? দ্যাট মিনস আমার এই পয়েন্টে 0 তে এসে পৌঁছাচ্ছে। দ্যাট মিনস এই দুটো পয়েন্ট যোগ করে দিলে এটাই হচ্ছে আমার BMD। সো আপনাদের যে ল্যাব ম্যানুয়াল, আমি আপনাদের খুব বেশি ডিপে গেলাম না, একদম সিম্পল ভাবে দেখাইলাম। সো ল্যাব ম্যানুয়াল আপনাদের যে ল্যাবটা করব এখন এই ল্যাবের জন্য কিন্তু আমাদের এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এখানেও ঠিক সেম P এর একটা মান থাকবে, সেই মানের জন্য আপনাদের ভ্যালুগুলা বের করে আপনাদের এখানে সর্বোচ্চ সংখ্যক যে আমাদের শিয়ার এর যে ভ্যালুটা সেটা হচ্ছে P/2 আর সর্বোচ্চ সংখ্যক যে মোমেন্ট সেটা হচ্ছে এই PL/4। ঠিক আছে? সো এই দুইটা ভ্যালু আমাদের ইউজ করতে হবে। আপনাদের একদম সেম ডায়াগ্রামই আসবে। ঠিক আছে? হয়তোবা ভ্যালুগুলোর মান ডিফারেন্ট আসবে। কিন্তু এই সেম টাইপের দুইটা ডায়াগ্রাম আসবে। এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বুঝতে পারছি? হ্যালো? বুঝতে পারছি আমরা? জি স্যার। এতটুকু থেকে আরো কোনো সমস্যা আছে? কারণ আপনাদের কিন্তু ভি ম্যাক্সিমাম দ্যাট মিনস আমাদের শিয়ার ফোর্সের ম্যাক্সিমাম মান আর হচ্ছে মোমেন্টের ম্যাক্সিমাম মান কিন্তু আমাদের ফাইনালি রেজাল্টে মানে দিতে হবে এই ল্যাবের। সো এই জন্যই কিন্তু আমি এই অংশটুকু বুঝাইলাম। সবাই এতটুকু বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার এই অংশটুকু? তাহলে আমার এখানে যদি P ভ্যালু না দিয়ে আমার এখানে যদি কোনো একটা ভ্যালু দিয়ে দেয়, সে ফর সাপোজ 100, সো আমার এই সাইডে তখন রিঅ্যাকশনটা কত আসবে বলেন তো? কিছুই না, সেই 100 টাকে আমি অর্ধেক করে দিব। দ্যাট মিনস আমি এই সাইডে 50 দিব, এই সাইডে 50 দিব। কেন আমি 50 দিতে পারতেছি? কারণ কি এই 100 লোডটা আমার এই বিমের একদম মাঝখানে কাজ করতেছে, L/2 তে কাজ করতেছে, তাই না? আমাদের এরকম ডিফারেন্ট ভ্যালুর জন্য আমাদের এরকম রিঅ্যাকশনের ভ্যালুগুলা পেয়ে যাব। সো আমরা ওইখান থেকে খুব ইজিলি আমাদের এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে পারবো। সবাই পারবো তো এতটুকু? জি স্যার পারবো। বাকিরা? ইনশাআল্লাহ পারবো জি স্যার। স্যার পারবো। আচ্ছা ঠিক আছে। সবাই যদি পারি তাহলে আর এইটা নিয়ে আর খুব একটা আগাইলাম না। তো আমরা চলে যাচ্ছি আমাদের বাকি পোর্শনে।
সো আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে মেইনলি এঁকে ফেলবো। আচ্ছা, এখন আমাদের দুইটা টার্ম বুঝতে হবে, একটা হচ্ছে অর্ডিনারি বেন্ডিং আর একটা হচ্ছে পিওর বেন্ডিং। ঠিক আছে, এখন এখন পিওর বেন্ডিং আর অর্ডিনারি বেন্ডিং বলতে আমরা কি বুঝতেছি? A beam subject to pure bending has only normal stress with no shearing stress। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে আমি কিন্তু আপনাদের এই ফিগারের জন্য শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকে দেখিয়েছি, তাই না? এই যে দুই সাইড দিয়ে দুইটা সাপোর্ট ছিল, মাঝখানে আমার L/2 এর মাঝখানে এখানে কি আমাকে কনসেন্ট্রেটেড লোড পিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এটা আমরা দেখেছি একটু আগে, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন দেখেন আমার এই পি লোডটাকে আবার এখানে কি করা হয়েছে, এই যে এই সাইডের যে কর্নার, এই কর্নার থেকে এই ডিস্টেন্সে, একইভাবে এই সাইডের কর্নার থেকে এই ডিস্টেন্সে এই লোডটাকে দুই ভাগে ভাগ করে এই দুই সাইড থেকে দেওয়া হয়েছে। দেওয়ার ফলে দেখা গেছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম আসছে আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম আসছে। ঠিক আছে, যদিও আপনাদের এই জিনিসটা আসবে না, আপনাদের যখন ল্যাবে ডাটা দিব এখানে এরকম ভাবে কিছু আসবে না। সো আমি এখন এই ডায়াগ্রাম দেখে মেইনলি আমি বুঝবো হচ্ছে পিওর বেন্ডিং জিনিসটা কি সেটা বুঝবো। দেখেন, পিওর বেন্ডিং বলতে আসলে আমরা কি বুঝতেছি, দেখেন এখানে এই পোর্শনটুকু শিয়ার ফোর্স কত বলেন তো? এই পোর্শনটুকু শিয়ার ফোর্স কত? আমি যে এখানে মেনশন করে দিলাম এই পোর্শনটুকু, স্যার 0। হ্যাঁ, এই পোর্শনটুকু শিয়ার ফোর্স 0। কিন্তু দেখেন শিয়ার ফোর্স 0 হওয়া সত্ত্বেও আমার এখানে একটা মোমেন্ট জেনারেট হচ্ছে। ঠিক আছে, নরমালি। সো এই যে শিয়ার ফোর্সে যেই পোর্শনে 0 জন্য যে এখানে আমরা মোমেন্টটা পাচ্ছি, এটাকে আমরা বলতেছি পিওর বেন্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিওর বেন্ডিং। আর আগের চিত্রে আমরা যখন এই পোর্শনের জন্য আমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এঁকেছিলাম তখন কি ছিল, এরকম ছিল না? তখন শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমরা যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এঁকেছিলাম তখন দেখা গেছে কি এই পোর্শনে যে মোমেন্টটা পেয়েছিলাম সেটাকে হচ্ছে আমরা নরমাল বেন্ডিং বলতেছি। দ্যাট মিন্স পিওর বেন্ডিং কখন? পিওর বেন্ডিং হচ্ছে যে এই পোর্শনে হচ্ছে আমাদের শিয়ার ফোর্সটা 0 জন্য একটা মোমেন্ট থাকতেছে, সেটাকে আমি বলতেছি পিওর বেন্ডিং। ঠিক আছে, তো পিওর বেন্ডিং, অর্ডিনারি বেন্ডিং এই জিনিসগুলো আমরা বুঝে নিলাম। এখন হচ্ছে এই নেভিয়ারের অ্যাজাম্পশন। নেভিয়ার অ্যাজাম্পশন কি বলতেছে, যে states that plane section normal to the neutral axis, that means plane section before bending and before bending remains plane after bending. That means say for suppose আমাদের এই যে plane section এই যে এক একটা যে প্লেন নিলাম, এই এক একটা প্লেনের বেন্ডিং হওয়ার পূর্বে, দ্যাট মিন্স আমাদের লোড অ্যাপ্লাই করার পূর্বে, বেন্ডিং হওয়ার পূর্বে যে সেকশনগুলো, সেই সেকশনগুলো যেরকম থাকে, আমাদের যখন এই বিমটা যখন বেঁকে যাচ্ছে, বেন্ড হয়ে যাচ্ছে, তখন যদি এই প্লেনগুলোর দিকে আমরা খেয়াল করি তখন দেখা যাবে এই প্লেনগুলো এরকম থাকতেছে। ঠিক আছে, দ্যাট মিন্স বিফোর বেন্ডিং আর আফটার বেন্ডিং এই প্লেনগুলো সেমই থাকতেছে, সেই জিনিসটাকে আমরা বলা হয়েছে নেভিয়ারস অ্যাজাম্পশন। ঠিক আছে, এখন হচ্ছে সিম্পল বেন্ডিং এই জিনিসগুলো আমি বলেই দিয়েছি অলরেডি। আর এখানে কিছু অ্যাজাম্পশন করা হয়েছে, অ্যাজাম্পশন ইন দ্য থিওরি অফ সিম্পল বেন্ডিং। সো এই অ্যাজাম্পশন গুলো আমরা একটু দেখে নেই। The beam is initially straight and every layer of it is free to extend or contract and bends into a circular arc। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে এখানে আহামরি এরকম কিছুই বলা হয়নি, যে বিমটা হচ্ছে ইনিশিয়ালি স্ট্রেট, এই জিনিসগুলোই মেনশন করা হয়েছে। তারপর হচ্ছে দ্য ম্যাটেরিয়াল ইজ এ হোমোজেনাস এন্ড আইসোট্রপিক। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা যে বিমটা নিব সেই বিমের কি ম্যাটেরিয়াল গুলো এমন হবে না যে বিমটার হচ্ছে সে ফর সাপোজ এক সাইডে ম্যাটেরিয়াল গুলো মানে এক রকম হবে, জিনিসটা একটা হোমোজেনাস আকারে হবে। ঠিক আছে, টিম্বার বিমে। আর ইয়াং মডুলাস ইজ সেম ইন টেনশন এন্ড কম্প্রেশন, ইয়াং মডুলাসটা। তারপর হচ্ছে দ্য বিম ম্যাটেরিয়াল অবেস হুকস ল। হুকস ল বলতে আমরা কি বুঝতেছি, স্ট্রেসটা কি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতেছে, তাই না? হুকস ল আমরা কি জানি, তাই না? সো সেখান থেকে কিন্তু আমরা মেইনলি ই এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, এই হুকস ল যে পোর্শনটুকু, সেই পোর্শনটুকু থেকে আমরা যদি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্ট ড্র করি আমরা মেইনলি হচ্ছে এই স্লোপটা থেকে আমরা মেইনলি হচ্ছে ই এর ভ্যালুটা বের করব। তারপর প্লেন সেকশন রিমেইনস প্লেন ইভেন আফটার বেন্ডিং, এই জিনিসটা একটু আগে মাত্র আপনাদের ডেসক্রাইব করলাম। আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার ইজ লার্জ কম্পেয়ার টু দ্য ডেপথ অফ দ্য বিম। আচ্ছা, এখন রেডিয়াস অফ কার্ভেচার, এখন দেখেন এই যে এই বিমের যে ডেপথ এইচ দিয়ে যেটা প্রকাশ করতেছি, এটা থেকে বড় হবে কি রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার এখন যদি হিসাব করি, যখন এই বিমটা যখন আমার বেঁকে যাবে, এই বিমটা যখন বেঁকে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কি একটা সেন্টার থেকে এই জিনিসটা একটা
কার্ভ আকারে হয়ে যাচ্ছে না, আর্ক আকারে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই যে রেডিয়াস অফ কার্ভেচার এই ভ্যালুটা বেশি আসবে, ঠিক আছে, এরকম ভাবে বেন্ড হবে। তো বাকি জিনিসগুলো এইভাবে দেখে নিবেন, খুবই মানে জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সো আমি খুব একটা গো থ্রু করতেছি না। আর আমরা কি জানি, আমরা কি ডিফ্লেকশন জিনিসটা কি জানি? দ্যাট মিনস কি একটা বিম যখন বেঁকে যাচ্ছে তখন কি কিছুটা পোর্শন কি ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে না, এটা যদি এটা সেন্টার হয় এখানে এতটুকু পোর্শন কি দেখা যাচ্ছে কি ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে না, সো সেটাকে আমরা এই ডিফ্লেকশন দিয়ে প্রকাশ করতেছি। সো এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা আপনারা হয়তোবা আপনাদের থিওরি ক্লাসে জানিয়ে দেওয়া হবে, সো আমরা এখানে এই ফর্মুলাটা ডিরাইভেশনে যাচ্ছি না, ঠিক আছে। এই ফর্মুলাটা হচ্ছে ফর 1 পয়েন্ট লোডিং, যখন আমাদের একটা পয়েন্ট লোডিং থাকবে তখন, দ্যাট মিনস একটা পয়েন্ট লোডিং এর জন্য এই ফর্মুলা, ঠিক আছে। আমরা এই ল্যাবে এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে, যেহেতু আমরা একটা পয়েন্ট লোড দিব। আর হচ্ছে পিটা হচ্ছে এখানে পয়েন্ট লোড, এলটা হচ্ছে ইফেক্টিভ, এলটা হচ্ছে লেংথ ইফেক্টিভ স্প্যান অফ দ্য বিম, ঠিক আছে। আর ই হচ্ছে ইয়াং মডুলাস, আমরা সবাই মানে মডুলাস অফ ইলাস্টিসিটি যেটাকে বলি। আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এখন হচ্ছে যখন আমাদের এই পয়েন্ট লোডটা যখন একটা লোড না হয় এইখানে লোডটা কি আমার দুই সাইডে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কি 1 পয়েন্ট লোডিং এর জন্য। আর এখানে যখন 2 পয়েন্ট লোডিং আসতেছে তখন কি আসছে, তখন আমাদের এই ইকুয়েশনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের যে ডিফ্লেকশন তখন কি ডিফ্লেকশন কি আরো বেশি হবে না 2 পয়েন্ট লোডিং এর জন্য, সো সেই ক্ষেত্রে ইকুয়েশনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা তাহলে একটু দেখে নিই আমাদের যে টেস্টটা কিভাবে কন্ডাক্ট করা হয়। আমরা ফার্স্টেই বলেছি কি আমাদের এই টেস্টটা কিভাবে বসানো হবে, স্পেসিমেনটাকে সিম্পলি সাপোর্টেড। এই ফিগারটা দেখে কি আপনারা বুঝতে পারতেছেন এটা কি সিম্পলি সাপোর্ট বসানো হয়েছে? বলেন তো আপনাদের জাজমেন্ট থেকে। জি স্যার, ঠিক আছে, কিভাবে বুঝলেন? দুই সাইডে মানে ইয়ে আছে, সাপোর্ট আছে। দুই সাইডে সাপোর্ট আছে। আর এই যে উপরের যে পোরশনটা থেকে উপরের পোরশনটা থেকে আমাদের লোড দেওয়া হবে, এই যে এখান থেকে আমরা মেইনলি উপর থেকে জাস্ট শুধু লোডটা দিব, ঠিক আছে। স্যার এটাতে কি নচ থাকবে? সরি, নচ থাকবে? নচ? না না, কোনো নচ থাকবে না এখানে, ঠিক আছে। সো এখানে যেটা হচ্ছে আমরা উপর থেকে লোড দিব, এরপরে এই যে L/2 পজিশনে, দ্যাট মিন্স আমাদের লোডটা কোন জায়গাতে পড়তেছে, শুধুমাত্র L/2 পজিশনে পড়তেছে, শুধুমাত্র একটা লোড, কনসেন্ট্রেটেড লোড। এরপরে যদি আরো কিছু ফিগার দেখি, আচ্ছা এটা হচ্ছে ফিগার। সো আমরা আমাদের একটু টেস্ট প্রসিডিউরে চলে যাই। আচ্ছা, আমরা যখন কাজ শুরু করব, কাজ শুরু করার পূর্বে আমরা কি করব, কাজ শুরু করার পূর্বে আমরা হচ্ছে যে বিম স্পেসিমেনটা নিচ্ছি, সেই বিমটা টিম্বার বিমের আমরা লেংথটা হিসাব করে নিব। কারণ কি যদি লেংথটা আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা ওই যে ডিফ্লেকশন যে বের করতেছি, ডিফ্লেকশন এখানে কিন্তু এল একটা ইয়ে আছে, সেই এলটা কিন্তু আমরা জানবো না, আননোন থাকবে। সো দেখেন আমাদের টোটাল নিয়েছে আমরা 30 ইঞ্চি। সো আমাদের এখানে একটা সাপোর্ট বসতেছে, আমাদের এখানে একটা সাপোর্ট বসতেছে, আর বসতেছে কোথায়, এখানে, তাই না। আর আমাদের লোডটা কোথায় দিব, এখানে। দ্যাট মিন্স আমরা জিনিসগুলো আগে থেকে একটু মার্ক করে নিয়েছি, বুঝা গেছে। এই যে আমরা এরপরে লোড দিব। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যেটা স্যার আমরা আর কি 30 ইঞ্চি নিলাম স্যার, ওটা মানে মিটারটা কত থেকে কত কোন পর্যন্ত? বুঝলাম না। মানে স্কেলটা মানে যে, জি স্যার এখানে 15 দেওয়া আছে, এটা কি স্যার ওই যে যেখান থেকে স্যার আমাদের সাপোর্টটা বসবে ওখান থেকে মিডল পর্যন্ত 15 ইঞ্চি? আচ্ছা, আমাদের সাপোর্টটা বসতেছে কোথায় বিমের, এইখানে এই যে বসতেছে একটা সেই সাপোর্ট, মার্কে। আর এইখানে একটা সাপোর্ট বসতেছে। জি আর স্যার। এই যে এখানে 15 ইঞ্চি, কেন আমি 15 ইঞ্চি দিয়ে মাঝখানে একটা দাগ দিলাম বলেন তো? মিডলে স্যার মানে প্রেসার দেওয়ার জন্য। হ্যাঁ, মিডলের প্রেসার দেওয়ার জন্য। যদি আমরা এই 15 ইঞ্চি যদি এই দাগটা না কাটতাম তাহলে কিন্তু আমরা বুঝতাম না যে আমাদের লোডটা কোথায় দিতে হবে। না স্যার এই 15 ইঞ্চিটা স্যার কোন পর্যন্ত স্যার? একদম শেষ প্রান্ত থেকে মিডল পর্যন্ত নাকি স্যার সাপোর্ট না, থেকে? শেষ প্রান্ত না, এই দাগটা থেকে এই পর্যন্ত এখানে। তাহলে আমাদের সেটা 30 সাপোর্ট ইঞ্চি থেকে, বেশি আছে। হ্যাঁ তাহলে স্যার আমাদের যে মানে এই কাঠের টুকরাটা এটা 30 ইঞ্চি থেকে বেশি আসবে। হ্যাঁ, কাঠের টুকরাটা টোটাল যদি লেন্থ হিসাব করি 30 ইঞ্চি থেকে একটু বেশি আছে। তো আমরা মেইনলি এলটাকে এই 30 ইঞ্চি কাউন্ট ডাউন করবো, এলটাকে এই 30 ইঞ্চি কাউন্ট ডাউন করবো, ঠিক আছে। বুঝতে পারছি? এল কতটুকু, এল হচ্ছে এই যে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট জি পর্যন্ত স্যার 30 ইঞ্চি হবে। 30 ইঞ্চি। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা আমাদের টেস্টটা কিভাবে কন্ডাক্ট করা হচ্ছে আমরা একটু দেখি। So, আমরা এখানে লোড দিচ্ছি, দেখেন লোড দেওয়ার ফলে কি হচ্ছে, জিনিসটা কি একটু বেঁকে যাচ্ছে না, আস্তে আস্তে বেন্ড হয়ে যাচ্ছে না। সো আমরা প্রত্যেক 10 সেকেন্ড পর পর আমরা রিডিং নিতে থাকবো,
যে কতটুকু লোড পর্যন্ত নিতে পারতেছে প্রত্যেক 10 সেকেন্ড পর পর, প্রত্যেক 10 সেকেন্ড পর পর লোড নিতে থাকবে, লোডের ভ্যালুগুলো। স্যার স্যার আমরা আমরা কি লোড 10 সেকেন্ড পরে থামাই দেবো, মানে এটা কি স্যার স্টপ করবো? না, থামাই দিব না, আমরা হচ্ছে এটা অটোমেটিক্যালি ফেইলার যখন হবে, একটা সেল যখন ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাওয়ার পরে দেখবেন যে এখানে লোডের ভ্যালুগুলো অনেক কমে যাচ্ছে। স্যার ঠিক আছে? লোডটা কিরকম রেঞ্জে স্যার বাড়াবো প্রতিবার? লোডটা আসলে হচ্ছে সে মানে এই মেশিনটা একটা অটোমেটেড মেশিন, আপনার এখানে কিছুই করা লাগবে না, আপনার জাস্ট খালি এই মেশিনের সেটআপটা করে দেওয়া হবে, আর হচ্ছে আপনি জাস্ট আপনার বিম স্পেসিমেনটা বসিয়ে দিবেন পজিশন মতো, দেন তারপরে জাস্ট লোড অ্যাপ্লাই করা হতে থাকবে। আর ইউটিএম মেশিনের যে স্পেসিফিকেশন, এটা কিন্তু আমরা ইউটিএম মেশিন দিয়েই করতেছি। ইউটিএম মেশিনের স্পেসিফিকেশনে আমার ঠিক খেয়াল নাই যে কতটুকু লোড পর্যন্ত সে মানে তার লিমিটটা কতটুকু, সেটা আমার খেয়াল নাই। ওইটা আপনার আগের এক্সপেরিমেন্টে মেবি স্পেসিফিকেশনে, ইউটিএম মেশিনের স্পেসিফিকেশনে পেয়ে যাবেন। ঠিক আছে? সো এখন এই যে লোডের ভ্যালু উঠতেছে কত নিউটন, 7900, এরকম ভাবে প্রত্যেকটা মোমেন্টে বাড়তেছে। সো আমরা প্রত্যেক 10 সেকেন্ড পর পর লোডের ভ্যালুগুলো নিতে থাকবো, প্রত্যেক 10 সেকেন্ড পর পর। আট 8800 দেখছেন, মানে এটা আস্তে আস্তে বাড়তেছে গ্র্যাজুয়ালি। প্রত্যেক 10 সেকেন্ড পর পর আমরা লোডের ভ্যালুগুলো নিতে থাকবো, আমরা দেখি তাহলে। এই যে দেখছেন কি হলো, খেয়াল করছেন কিছু এখানে? এটা কিন্তু আস্তে আস্তে ফেল হওয়া শুরু হয়েছে, কিন্তু একটা সেল হয়তো বা ছিঁড়ে গেছে নিচ থেকে কাঠের। দেখেন ভ্যালুগুলো এখন আস্তে আস্তে কমে যেতে থাকবে। লোডটা এখনো দেওয়া হচ্ছে, এখনো পুরোপুরি হয়তো ভিডিও বা ঘোলা সেল। স্যার, দেখা যায় না ভালো মতো। হ্যাঁ, ভিডিওটা কি দেখতে সমস্যা হচ্ছে? না স্যার, বোঝা যাচ্ছে না, ওই যে ফিরে যাচ্ছে যে বোঝা যাচ্ছে না, ঘোলা অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা আরেকবার একটু দেখেন, আরেকবার দেখলে আরেকবার নেক্সট যেই ফাইবারটা ছিঁড়ে যাবে তখন দেখবেন আরো খুব স্পষ্ট বোঝা যাবে। দেখেন এবার বুঝা গেছে, এবার বুঝা গেছে ফাইবারটা যে ছিঁড়ে স্যার গেছে। এবার 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 বোঝা গেছে। হ্যাঁ, প্রথমবারে দেখা যাচ্ছে যে অল্প বোঝা যায়, খুব একটা বোঝা যায় না। সো এটা এখন ফেইলার হয়ে গেছে। দেখেন আমাদের ভ্যালুটা ছিল কত, 8000 সামথিং, এখন দেখছেন কত চলে আসছে, কমে গেছে। ঠিক আছে, দ্যাট মিনস এটা ফেইলার হয়ে গেছে। সো আমাদের এখন এই যে ফেইলার হয়ে গেল, ফেইলার হয়ে যাওয়ার পর আমরা এই জিনিসটাকে বের করব মেশিন থেকে। মেশিন থেকে বের করার পরে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এরকম টাইপের কিছু ফেইলার প্যাটার্ন দেখবো, এক একটার জন্য এক এক রকমের ভাবে ফাইবারটা ছিঁড়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমাদের মেইনলি ফেইলার গুলা সম্পর্কে আমরা ধারণা পেতে পারবো। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি একটু ফেইলার প্যাটার্ন গুলা সম্পর্কে, কারণ আমাদের এই ল্যাবে ফেইলার প্যাটার্ন গুলো আমাদেরকে নোট ডাউন করতে হবে। আমি আপনাদের এই ছবিগুলো দিয়ে দিয়েছি ল্যাবের, সেই ল্যাবের ছবি দেখে দেখে আপনারা কি টাইপের ফেইলার সেটাকে আইডেন্টিফাই করবেন। যখন আমরা এই বিমটাকে সাইড থেকে দেখবো, বিমটাকে একটা সাইড থেকে দেখবো, সে ফর সাপোজ আমাদের এই বিমটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের বিমটা। সো আমরা বিমটাকে এখন এই সাইড থেকে যখন দেখবো তখন কি দেখতেছি, তখন হচ্ছে এরকম ভাবে একটু অংশ ছিঁড়ে গিয়ে উপরের দিকে গিয়ে এরপরে পুরাটা এরকম ভাবে ছিঁড়ে আছে, তখন সেটাকে আমরা বলতেছি সিম্পল টেনশন। ঠিক আছে, এরপরে যখন আমরা একইভাবে যখন সাইড ভিউ দেখবো বিমের, তখন হচ্ছে ক্রস গ্রেইন টেনশন বলতেছি। কখন ক্রস গ্রেইন টেনশন, দ্যাট মিনস এটা কি আমার যে গ্রেইন গুলো আছে টিম্বারের, সেই গ্রেইন গুলোর সাথে কি একটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, সেটা হচ্ছে ফাটলটা দেখা যাবে, তখন সেটাকে আমরা বলতেছি ক্রস গ্রেইন টেনশন। একইভাবে হচ্ছে স্প্লিন্টারিং। স্প্লিন্টারিং টেনশন কি, জিনিসটা অনেকটা এই সাইড দিয়ে আমাদের পুরোপুরি খাঁজ কাটা, কিন্তু এখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা আমরা কোন ভিউতে দেখবো, ভিউ অফ দ্য টেনশন সারফেস। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম হচ্ছে মানে যদি আমরা নিচ থেকে দেখি, বিমটার একদম নিচ থেকে দেখি, ঠিক আছে, বটম ভিউ। তারপর এইখানে যদি আমরা বটম ভিউতে দেখি, দেখা যাবে যে ব্রেস্ট টেনশন, দ্যাট মিনস এরকম টাইপের একটা টেনশন দেখা যাবে, সেটাকে আমরা বলবো ব্রেস্ট টেনশন। তারপর হচ্ছে কম্প্রেশন, সেটা হচ্ছে সাইড ভিউ থেকে। যখন আমরা এই সাইড ভিউ থেকে দেখবো তখন দেখা যাবে এই টপ সারফেসে কিছু অংশ ফেটে ভিতরে ঢুকেছে, সেটাকে আমরা বলতেছি কম্প্রেশন।
আর হচ্ছে হরিজন্টাল শিয়ার, সেটা হচ্ছে একইভাবে এই বিমটাকে যখন আমরা সাইড থেকে দেখবো তখন দেখা যাবে কি যেখানে যে লোডটা দিলাম, লোড দেওয়ার ফলে এই সাইড থেকে একটা অংশ ফেটে ভিতরের দিকে একটু দাগ হয়ে মানে ঢুকে গিয়েছে, ফেটে গিয়েছে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি হরিজন্টাল শিয়ার। দ্যাট মিনস এইখানে প্রত্যেকটা যে ফেইলার প্যাটার্ন গুলো দেখে দেখে কিন্তু আমরা আমাদের ল্যাবের যে ছবিগুলো সেই ছবিগুলো দেখে ইজিলি বুঝতে পারবো। চলে যাচ্ছে আমাদের ল্যাবের ছবিগুলোতে, দেখি একটু ভালো করে। এই যে দেখেন এখানে কি হয়েছে, স্প্লিন্টারাইজেশন। হ্যাঁ একইভাবে এটা এইখানে কি হয়েছে, একটু অংশ ছিঁড়ে গিয়ে উপরে এসে তারপর এটা দ্যাট মিনস কি ক্রস গ্রেইন বলা যায় না, ক্রস, এটা সাইড। এটা মেবি ক্রস গ্রেইন, তাই না? আচ্ছা, জি স্যার। সো আমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছি। সো এখন আমরা চলে আসবো আমাদের রেজাল্ট ডাটা শিট আর হচ্ছে আমাদের যেই গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করব। সো এতটুকু যতটুকু পড়িয়েছি ফেইলার প্যাটার্ন সম্পর্কে আমরা সবাই বুঝতে পারবো তো? ফেইলার প্যাটার্ন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে? কারো কোনো সমস্যা আছে ফেইলার প্যাটার্ন নিয়ে? না স্যার, সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে স্ট্যাটিক বেন্ডিং টেস্টের যদি আপনাদের যে ডাটাটা দেওয়া হবে সেই ডাটা নিয়ে আমরা একটু দেখি ভালো মতো। আচ্ছা, সো আমি আপনাদের এখানে প্রথমে হচ্ছে হায়ার আই, আমরা দুইটার টেস্ট করেছিলাম, ঠিক আছে? দুইটার জন্য টেস্ট করব। আমরা প্রথমেই বলে দিয়েছি হায়ার আই, আই বলতে মোমেন্ট অফ ইনার্শিয়া। হায়ার আই কখন? যখন হচ্ছে আমাদের এইচ এর ভ্যালুটা বেশি, ঠিক আছে? দ্যাট মিনস এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই ক্ষেত্রে আমরা কি করতেছি, সে ফর সাপোজ আমাদের টিম্বার যে বিমটা, স্যার হায়ার আই বলতে কি বোঝানো হচ্ছে? এই যে দেখাচ্ছি, সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের টিম্বার বিমটা, তাই না? টিম্বার বিমটা যদি একটু 3D ভিউ আঁকি এরকম, ঠিক আছে? সো আমরা হায়ার আই বলতে যখন আমাদের এই পোরশনটা এইচ হচ্ছে বেশি, ঠিক আছে? এখন এটাকে আমি রোটেট করে কি করলাম, রোটেট করে, আচ্ছা আমরা যদি একটু আমাদের এই ছবিটাতে দেখি তাহলে কোনো আরেকটু ভালোভাবে বুঝাতে পারবো আপনাদেরকে। এই যে দেখেন এখানে কি এই পোরশনটা কি বেশি না? দ্যাট মিনস আমাদের বি পোরশনটা বেশি, এইচ পোরশনটা কি, এই হাইটটা কি কম না? দেখেন তো একটু ভালো মতো। দেখেন আমাদের এই পোরশনটা কি বি, এই পোরশনটা কি বি, তাই না? আর এই পোরশনটা কি ছিল, এইচ, তাই না? দ্যাট মিনস এইচ হচ্ছে ছোট আর বি হচ্ছে বড়। তার মানে এখান থেকে যদি আমি আই এর ভ্যালু বের করি, আই বলতে আমরা কি বুঝি, মোমেন্ট অফ ইনার্শিয়া। তো বি এইচ কিউব ওভার 12, দ্যাট মিনস সেটাকে আমরা বলতেছি লো আই, ঠিক আছে? দ্যাট মিনস লো মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? এখন আমি বিমটাকে এইভাবে না রেখে এমন ভাবে উল্টে দিলাম যাতে আমার বিমটা সাইড থেকে দেখতে এরকম হয়। দ্যাট মিনস আমার এই এইচ এর পোরশনটা, এই যে এইচ এর এই মানটা পোরশন, বেশি হয়। হ্যাঁ দ্যাট মিনস আমার এইচ এর পোরশনটা বেশি হয়। দ্যাট মিনস আমার বিটা কি এইভাবে হবে। দ্যাট মিনস আমার তখন এটাকে উল্টিয়ে দিয়ে দেন তারপর লোড নিব। দ্যাট মিনস আমার এই পোরশনটা তখন এইচ হয়ে যাচ্ছে, তাই না? ডেপথটা। সো তখন আমরা উপর থেকে এভাবে লোড আসতেছে। জিনিসটা যদি আমরা সাইড থেকে দেখি, সাইড ভিউ, এই সাইড থেকে যদি ভিউটা দেখি তাহলে দেখা যাবে যে এরকম। বুঝা গেছে? জিনিসটাকে যখন উল্টে দিচ্ছি তখন কি হচ্ছে, আমাদের হায়ার আই পাচ্ছি না? জি স্যার। স্যার বুঝা উল্টে গেছে? না হায়ার আই মানে উল্টে নাকি স্যার একটা কাইত করে মানে 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 জাস্ট খালি ওই তো একবার ওই তো জাস্ট কাইট করে আরকি, মানে একবার রোটেট করে দিচ্ছে আরকি। বুঝা গেছে? জি স্যার ওইটাই বুঝতে পারছি। আচ্ছা আপনি একদম খাস বাংলা বলেন, কাইট করে। হ্যাঁ একদম কাইট করে আরকি জিনিসটা। বুঝা গেছে বিষয়টা? যেভাবে বুঝতে সুবিধা আছে এভাবে বুঝতে সুবিধা আছে রোটেট করলে জি স্যার একবার রোটেট করলে আর কি ওইটাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যেভাবে হোক আপনি তো বুঝতে পেরেছেন। সো তাহলে কি তখন কি আমার এইচ এর মানটা বেশি হচ্ছে না? কারণ কি? তখন কি এই বি টাই কি হয়ে যাচ্ছে? এইচ হয়ে যাচ্ছে না তখন? বুঝা যাচ্ছে তো? এখানকার বি টা তখন কি হয়ে যাচ্ছে? আমার এইচ হয়ে যাচ্ছে। আর এখানকার এইচ টা তখন কি হয়েছে? বি ফর বেস আর এইচ ফর হাইট। তাই তো? আর লোডটা কি হচ্ছে? লোডটা তখন এই উপর দিয়ে আসতেছে। তাই তো? বেজের। তাই না? বেজের জি উপরে স্যার। পারপেন্ডিকুলার আসতেছে। সো এখন এই জিনিসটাই আমরা ডাটা শিটে ২ টা কেসের জন্য, তার মানে আমাদের এখানে কেস থাকতেছে ২ টা। একটা হচ্ছে লোয়ার আই আর হচ্ছে আরেকটা হচ্ছে হায়ার আই। তার মানে স্যার লোয়ার আই গ্রাফ কয়টা হবে? গ্রাফ আসতেছে, আমি সবকিছু দেখিয়ে দিব। প্যানিক হওয়ার কিছু নাই। সো লোয়ার আই আর হায়ার আই জিনিস ২ টা কি আমরা বুঝতে পারছি সবাই, তাই না? দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে হায়ার আই এর জন্য কি এইচ এর মানটা বেশি। সো এই জিনিসটাকে যখন আমরা রোটেট করে দিব, মানে আপনাদের ফ্রেন্ডই বলল কাইট করে দিব, তখন কি হচ্ছে? তখন এই জিনিসটা কি হয়ে যাচ্ছে? বি হয়ে যাচ্ছে আর এই বিটা কি হয়ে যাচ্ছে? এইচ হয়ে যাচ্ছে। যেখানে লোয়ার আই।
বুঝা গেছে বিষয়টা? বুঝতে জি, স্যার। পারতেছি? আচ্ছা জি, স্যার। আচ্ছা, তাহলে আপনাদের এটা হচ্ছে লেংথ, এটা হচ্ছে ওয়াইড আর এটা হচ্ছে হাইট। ঠিক আছে? তাহলে আমি এই ওয়াইড আর হাইট এই ২ টা ভ্যালু থেকে কি আমরা i এর মান বের করতে পারবো। একইভাবে এই ২ টা ভ্যালু ইউজ করে আমরা এই ক্ষেত্রে i এর মান বের করতে পারবো। ঠিক আছে? আর ফেইলিউর প্যাটার্নের ছবি দেওয়া আছে। সো আপনারা দেখে ফেইলিউর প্যাটার্নটা কিরকম কোনটার জন্য এটা আপনারা লিখে ফেলবেন। আচ্ছা, এরপরে হচ্ছে টেবিল 2 তে যদি যাই, প্রথম টেবিলটা হচ্ছে আমাদের লোয়ার i এর জন্য। ঠিক আছে? প্রথম টেবিলটা হচ্ছে আমাদের লোয়ার i এর জন্য। এখানে হচ্ছে 1 পয়েন্ট লোডিং। আমরা কিন্তু পুরা টেস্টটাই আমরা 1 পয়েন্ট লোডিং দিয়েই করছি। ঠিক আছে? আর স্ট্রেন রেট 5 মিলিমিটার পার মিনিট। এই জিনিসটা কি আপনাদের মনে আছে? আমরা যে এর আগের টেস্টে করেছিলাম 5 মিলিমিটার পার মিনিট। জি স্যার। আচ্ছা। সো স্ট্রেন রেট এখানে আমরা পুরাপুরি 5 মিলিমিটার পার মিনিট ধরেই করব সবগুলোর জন্য। ঠিক আছে? লোয়ার i, হায়ার i সেম। এখন দেখেন আমি বলেছি আপনাদের প্রত্যেক 10 মানে 10 মিনিট পর আমরা হচ্ছে রিডিং নিব। ঠিক আছে? আচ্ছা একটু দেখি, একটু মেবি চেক করে নিই। আচ্ছা একটু আমরা কিছুক্ষণ একটু দাঁড়ান। একটা জিনিস আমি একটু চেক করে 10 নিলাম। সেকেন্ড পর না 10 মিনিট পর? আচ্ছা আমি এই জিনিসটা একটু চেক করে নিচ্ছি। আচ্ছা সরি, এটা হচ্ছে 10 সেকেন্ড পর। ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যেক 10 সেকেন্ড পর আমরা রিডিংটা নিয়েই। দ্যাট মিনস সরি এখানে হচ্ছে সেকেন্ড আসবে। ঠিক আছে? প্রত্যেক 10 সেকেন্ড পর আমরা রিডিংটা নিচ্ছি। ঠিক আছে? তাই না? আমি মাত্রই বলেছি আপনাদের। আর এখানে আমার একটু মিস্টেক ছিল, সরি। তো স্ট্রেন রেট হচ্ছে 5 মিলিমিটার পার মিনিট। তো সেইখান থেকে আমরা ডিফ্লেকশন কিভাবে পেতে পারি আমি কিন্তু এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। এটা কি আবার দেখাইতে হবে? আমি এখানে ফর্মুলাও লিখে দিয়েছি আরেকবার আপনাদের। বলে দিলে ভালো হতো। আচ্ছা, আচ্ছা আমি আপনাদের কিন্তু ফর্মুলাও লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা কোন রকমের ভুল না করেন। দেখেন, তার মানে স্ট্রেন রেট 5 মিলিমিটার পার মিনিট বলতে আমরা কি বুঝি? বলেন তো? ১ মিনিট মানে প্রত্যেক ১ মিনিটে 5 মিলিমিটার স্ট্রেন হচ্ছে, তাই না? তার মানে ১ মিনিট মানে কত সেকেন্ড? ৬০ সেকেন্ড। প্রত্যেক ৬০ সেকেন্ডের জন্য কত আসতেছে রেট? 5 মিলিমিটার। তাই তো? তাহলে আমার ১ সেকেন্ডের জন্য রেট কত আসতেছে বলেন তো? 5/60। 5/60 তাই না? ১ সেকেন্ডের জন্য রেট। তাহলে আমাদের এই ডিফ্লেকশন 0 সেকেন্ডের জন্য এখানে 0 আসবে। এরপরে কি 10 সেকেন্ডের জন্য তাহলে কি করব? ১ সেকেন্ডের জন্য এত। তাহলে 10 সেকেন্ডের জন্য কি আসবে? 5/60 5 into 10/6 টাইমস 10। তার মানে কি? তার মানে হচ্ছে এই 5/60 কে আমি কত দিয়ে গুণ করব? টাইম দিয়ে। দ্যাট মিনস এই 10 এর জন্য এই 10 দিয়ে গুণ করব। এই টাইমটাকে 10 বসবো। এখানে যদি 20 এর জন্য ক্যালকুলেট করতে চাই এই টাইমটাকে আমি 20 দিয়ে রিপ্লেস করব। বুঝতে পেরেছি? বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশনের ভ্যালুটা আমরা পেয়ে যাব। আচ্ছা। আর এখানে লোড হচ্ছে P। আমাদের এই X বলতে আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? প্রত্যেকের আইডির লাস্ট ২ টা ডিজিট, তাই না? সো এখানেও আপনারা সেম কাজই করবেন। যার আইডির লাস্ট ২ টা ডিজিট নিয়ে কাজ করবেন। তো লাস্ট ২ টা ডিজিটের যদি ভ্যালু বসান তাহলে এখানে একটা লোডের ভ্যালু পেয়ে যাবেন। সেই লোডটা আমরা কিসে পাচ্ছি? আমাদের মেশিন আমাদেরকে লোডটা দিচ্ছে নিউটনে। সো আমরা যেটা করব আমরা এই লোডটাকে পাউন্ডে নিব। পাউন্ডে নেওয়ার জন্য কি করব? এই লোড, এই P যেটাকে আমি P দিয়ে ডিনোট করতেছি সেই ভ্যালুটাকে আমি কি করব? P 4.44 দ্বারা ভাগ করব। 4.448 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের পাউন্ডে। দ্যাট মিনস এই পুরো কলামটা আমরা পারবো, এই ডিফ্লেকশনটাও আমরা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে ডিফ্লেকশনটা আমরা পাচ্ছি মিলিমিটারে। এখন আমরা কি করব? এই মিলিমিটারটাকে কিসে নিব? ইঞ্চিতে যদি নিতে চাই তাহলে কি করব? এই ডিফ্লেকশনে যে ভ্যালুগুলা পাবো এই টেবিলে, এই কলামে, এই ভ্যালুগুলাকে আমি 25.4 দিয়ে ভাগ করলে কি মিলিমিটার থেকে ইঞ্চিতে চলে আসতেছে। ঠিক আছে? পারবো এতটুকু? জি জি স্যার। স্যার। আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের লোয়ার আই এর জন্য যখন আমাদের লোয়ার আই থাকতেছে। সো এই টেবিলটা ফিল আপ করে ফেলবো। একইভাবে আমাদের যখন হাইয়ার আই থাকবে
যখন আই এর মান বেশি হবে তখন আমরা ঠিক সেম প্রসিডিউরে আরেকটা টেবিল সেম প্রসিডিউরে আমরা ফিল আপ করে ফেলবো, লোডের মান, ডিফ্লেকশনের মান, ডিফ্লেকশনের মান, স্যার ইঞ্চি মান। এটাও তো সেকেন্ড হবে না? কোনটা? স্যার এখানে টাইমটা যে মিনিট দাও এটাও তো সেকেন্ড হবে। ও সরি, হ্যাঁ ঠিক আছে। So, আমরা কি পারবো এই জিনিসগুলো সবাই করতে? দ্যাট মিনস ডাটা টেবিল সবাই ফিল আপ করতে পারবো তো সঠিকভাবে? জি স্যার। আচ্ছা, যদি ডাটা টেবিল ফিল আপ করতে পারি তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের রেজাল্ট সেকশনে। আমাদের কি কি রেজাল্ট আসলে এই ডাটা টেবিল থেকে গ্রাফ ড্র করে রেজাল্ট বের করতে হবে। সো আমাদেরকে বলেছে কি ওরা রেজাল্ট সেকশনে আমাদেরকে ফিল আপ করতে বলেছে পি এর ভ্যালু, ডিফ্লেকশনের ভ্যালু, ভি ম্যাক্স এর ভ্যালু, ই এর ভ্যালু, এই ভ্যালুগুলো প্রত্যেকটা আমাদেরকে লাগবে। এখন কেস 1 আর কেস 2 আমাদের কিন্তু দুইটা কেস ছিল, দ্যাট মিনস লোয়ার আই আর হচ্ছে হায়ার আই। এখন আমরা কি করব, আমরা হচ্ছে গ্রাফগুলো ড্র করে আমরা এই রেজাল্ট সেকশনে আসবো। সো আমরা যদি ডাটা থেকে গ্রাফ ড্র করি, আমরা ডাটা পেয়েছি কি লোড আর ডিফ্লেকশনের, দ্যাট মিনস এখানে আমরা লোডের ভ্যালুগুলো বসাবো পাউন্ডে আর এখানে ডিফ্লেকশনের ভ্যালুগুলো বসাবো, ঠিক আছে। সো আমরা যদি লোড ভার্সেস ডিফ্লেকশনের ভ্যালুগুলো বসাই তো তখন দেখা যাবে যে এরকম একটা গ্রাফ পাবো, ঠিক আছে। সো আমরা উপরে গ্রাফের নাম দিব যে লোড ভার্সেস ডিফ্লেকশন কার্ভ গ্রাফ, ঠিক আছে। এখন এটা হচ্ছে হায়ার আই এর জন্য, হায়ার আই এর জন্য এরকম একটা গ্রাফ পাবো। একইভাবে আরেকটা গ্রাফ ড্র করব লোড ভার্সেস ডিফ্লেকশন, সেটা হচ্ছে লোয়ার আই এর জন্য, বুঝতে পারছি। এরপরে ফাইনালি 3 নম্বর যে গ্রাফটা আঁকবো সেটা হচ্ছে কম্বাইন, দ্যাট মিনস লোয়ার আইও থাকবে হায়ার আই এর থাকবে, এই দুইটা মিলে আমরা একটা গ্রাফ ড্র করব। দ্যাট মিনস আমাদের গ্রাফ হচ্ছে কয়টা? 3টা। বুঝা গেছে? 3টা গ্রাফ। 3টা গ্রাফ কিভাবে আঁকবো বুঝা গেছে? স্যার হ্যাঁ ডিফ্লেকশনটা কি ইঞ্চের মানটা কি হচ্ছে ডিফ্লেকশনে ইঞ্চের মানটা? ডিফ্লেকশন ইঞ্চির মান বসাবে কিনা স্যার জিজ্ঞাসা। হ্যাঁ, আপনি যদি বসান এই সাইডে পাউন্ড, এই সাইডে ইঞ্চি বসাবেন, এই সাইডে যদি নিউটন বসায় করেন, এই সাইডে হচ্ছে মিলিমিটার বসায় করবেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে আমি ভ্যালুগুলা চাইছি হচ্ছে নিউটনে, আপনাদের ডাটা শিটে নিউটনে চাইছে, নিউটন, মিলিমিটার। আমি ওখানে কেন আপনাদের কনভার্সন করাচ্ছি জানেন? এখানে ইউনিট কনভার্সন গুলা করাইছি, যে লোডের ভ্যালুটা পাউন্ডে নিছি, তারপর ডিফ্লেকশনের ভ্যালুটা ইঞ্চে নিছি। কারণ হচ্ছে আপনাদের যে কুইজটা হবে, কুইজে যদি এরকম সে ফর সাপোজ আপনাকে নিউটনের ভ্যালু দেওয়া আছে, আপনাকে যদি পাউন্ডে নিতে হয় তখন কিন্তু আপনাকে এই কনভার্সন ইউনিট কনভার্সনটাও শিখতে হবে। সো এই জন্যই আমি ডাটা টেবিলে আপনাদের ইউনিট কনভার্সনটা করাইছি। বুঝা গেছে কেন করাইছি? আর কোনো পারপাস না। বুঝা গেছে বিষয়টা? সো আপনারা আপনাদের যে ডাটা শিটে এখন আপনারাই বলেন, আপনারা কি ডাটা শিটের যে মেইন রেজাল্ট, এই রেজাল্টটা কি এই যে ফাইনাল যে রেজাল্ট সেকশনে এগুলো কি আপনারা কি ইঞ্চে, তারপরে হচ্ছে তারপর ইঞ্চি, তারপরে হচ্ছে পাউন্ড এগুলাতে নিতে চান, নাকি এখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে রাখতে চান? স্যার নিউটনের মিলিমিটারে নিলে স্যার ভালো হয়, কারণ স্যার গ্রাফের ভ্যালুটা তাহলে ভালো আছে। সেম জিনিস, আহামরি কোনো কিছুই না, কোনো চেঞ্জই আসবে না। আচ্ছা, যদি আপনারা নিউটন আর মিলিমিটার রাখতে চান, আপনারা অবশ্যই গ্রাফটা ড্র করবেন। এই যে লোডের ভ্যালুগুলোকে নিউটনে রাখবেন আর হচ্ছে এই ডিফ্লেকশনের ভ্যালুগুলোকে মিলিমিটারে রাখবেন। বুঝা গেছে? বুঝা গেছে? জি স্যার। কারণ হচ্ছে আপনাদের এই রেজাল্টগুলো এই ইউনিটে পাচ্ছেন। সো লোড গুলাকে নিউটনে রাখলাম আর ডিফ্লেকশন গুলোকে আমরা মিলিমিটারে রাখলাম, রেখে আমরা একটা গ্রাফ ড্র করলাম, এরকম একটা গ্রাফ পেলাম। সো আমরা 3টা গ্রাফ ড্র করব। 3টা গ্রাফ ড্র করার পরে এখন প্রথম কথা হচ্ছে আমাদের কেস 1, আমি আপনাদের একটা কেস দেখাই, ঠিক সেম প্রসিডিউরে আরেকটা কেস করে ফেলবেন, ঠিক আছে। সে ফর সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে হায়ার আই। এই হায়ার আই এর জন্য আমার কথা হচ্ছে আমি পি ভ্যালুটা কিভাবে পাবো? আগের টেস্টের মতোই সেম। এই যে আমাদের যে ডিফ্লেকশনের যে এই যে কার্ভটা পেলাম লোড ভার্সেস ডিফ্লেকশনে, এখানে সবথেকে পিক যেই পয়েন্টটা, পিক পয়েন্টটা নিয়ে আমরা ওয়াই অ্যাক্সিসে চলে আসবো। ওয়াই অ্যাক্সিসে চলে এসে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার পি ভ্যালু। সেই ভ্যালুটাই আমরা এখানে বসিয়ে দিব। বুঝতে পারছি? বুঝতে পারছি পি ভ্যালুটা কিভাবে পাবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকি এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের স্যার স্যার শুনতে পাইনি স্যার, নেট একটু সমস্যা ছিল স্যার। পি এর ভ্যালুটা স্যার কি বললেন? আচ্ছা, আমরা হচ্ছে হায়ার আই, আমি হচ্ছে আপনাদের এখানে 2টা কেস, তো আমি যে কোনো একটা কেস দেখিয়ে দিচ্ছি, ঠিক সেম প্রসিডিউরে আরেকটা কেস করে ফেলবেন।
সো আমরা এখানে যেটা করব, পি ভ্যালুটা বের করার জন্য আমরা প্রথমে গ্রাফ তো ড্র করেই ফেললাম। সে ফর সাপোজ হায়ার গ্রাফটা নিলাম। এই হায়ার গ্রাফে এই গ্রাফের সব থেকে যে পিক পয়েন্টটা থাকবে সেই পিক পয়েন্টটা ধরে আমরা ওয়াই অ্যাক্সিসে চলে আসবো। ওয়াই অ্যাক্সিসে চলে এসে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার পি এর ভ্যালু। এটাই হচ্ছে আমাদের এই পি এর ভ্যালু। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমাদের হচ্ছে, আমি একটু নোট ডাউন করে রাখি কোনগুলো পড়ানো হচ্ছে, তাহলে আমার জন্য সুবিধা হবে। দ্যাট মিনস আমাদের পি এরটা আমরা বুঝতে পেরেছি। এরপরে চলে আসতেছি এই ডিফ্লেকশন, এই হচ্ছে ডিফ্লেকশনের ভ্যালুটা, দ্যাট মিনস ডেল্টা। এই ডেল্টা যদি ক্যালকুলেট করতে চাই, আমরা কি জানি আমাদের এখানে কি 1 পয়েন্ট লোডিং দিয়ে করতেছি নাকি 2 পয়েন্ট লোডিং দিয়ে করতেছি বলেন তো টেস্টটা? স্যার 1 পয়েন্ট। 1 পয়েন্ট লোডিং, তার মানে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে কি এই ফর্মুলাতে আমরা পিটা জেনে গেছি, এল কি, এল কোথা থেকে পাবো বলেন তো? আমাদের ডাটা টেবিলে এল কোথায়? এই যে লিংক দেওয়া আছে এল, ঠিক আছে? এই ভ্যালুটাই হচ্ছে এল। এখন হচ্ছে আমরা আই এর ভ্যালুটা কি আমরা পাবো না বিএইচ কিউব ওভার 12 করলে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের 48 এখানে একটা মান দেওয়া আছে। এখন আমাদের দরকার হচ্ছে ই, দ্যাট মিনস আমাদেরকে এই ডেল্টাটা বের করার আগে আমাদের ইটা আননোন। সো আমাদের ইটা আগে বের করে নিতে হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি যেটাকে আমরা বলতেছি। আচ্ছা, মডুলাস অফ ইলাস্টিসিটিটা কিভাবে বের করতে পারি? এই যে এখানে চেয়েছে ই এর ভ্যালুটা, ঠিক আছে, মেগা প্যাসকেলে। আচ্ছা, ই এর ভ্যালুটা কিভাবে বের করা যেতে পারে? ঠিক সেম প্রসিডিউর। আমরা কি করেছিলাম? স্যার সিগমা 1 সিগমা 2 এগুলো বের করে। হ্যাঁ, দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের যে লোড ভার্সেস ডিফ্লেকশনের যে কার্ভটা আঁকতেছি সেটার জন্য আমরা ফার্স্টে এই পোরশনের জন্য আমরা কি করব? এই পোরশনের জন্য আমরা হচ্ছে স্লোপ এঁকে ফেলবো। কতটুকুর জন্য স্লোপ আঁকবো? সে ফর সাপোজ, আচ্ছা এখানে যে জিনিসটা সবাই ভুল করেন আপনারা, এর আগের গুলাতেও করছেন, দেখেন এখানে যে কার্ভ হওয়ার আগ থেকে, দ্যাট মিনস কি আমার যেই পোরশনটুকু ইলাস্টিক লিমিটের মধ্যে আছে সেটার জন্য আমরা স্লোপটা আঁকবো সেই পোরশনের জন্য, ঠিক আছে? সে ফর সাপোজ আমার স্লোপটা এরকম আসছে। সো সেই স্লোপের জন্য আমাদের পি এর দুইটা মান আর হচ্ছে এই ডিফ্লেকশনের দুইটা মানে যদি ডিফারেন্স করি, দ্যাট মিনস ডেল পি বাই ডেল এল, যে ডেল সিগমা নিই, তাহলে কি পেয়ে যাচ্ছি না ই এর মানটা? সেটা কি আমাদের ই, তাই না? পাবো ইটা কিভাবে পাচ্ছি? তাহলে আমরা স্লোপটা ড্র করি কিন্তু আমরা ই পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন চলে আসতেছি হচ্ছে ভি ম্যাক্স। আমরা যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করেছিলাম সেটার ছবিটা কেন এটা এরকম ছিল না, তাই না? এরকম ছিল না এই দুইটার মতো? সো এটা ছিল কি আমাদের এসএফডি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর নিচেটা কি ছিল? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটাকে আমি বলতেছি কি বিএমডি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন এটা সব থেকে টপ মান কত ছিল? এটা। সো এই মানটাই হচ্ছে আমার এম ম্যাক্স। এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো হচ্ছে এম ম্যাক্স। আর এই যে এখানকার যে মানটা সেটাকে আমি বলবো কত? ভি ম্যাক্স। সো আমাকে ভি ম্যাক্স আর এম ম্যাক্স চেয়েছে। দেখি আমাদের রেজাল্ট শিটে আপনারা এরকম শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম রাখবেন। ডায়াগ্রাম থেকে এই যে ভি ম্যাক্স আর এম ম্যাক্স এর মান কত পেয়েছে সেটা উল্লেখ করে দিবেন, হায়ার আই আর হচ্ছে লোয়ার আই এর জন্য। বুঝা গেছে? স্যার 124 মনে হয় কিছু একটা বুঝতেছে না, জিজ্ঞেস করতে পারতেছে না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের কে রিচ করতেছি, একটু ওয়েট করেন। এখন কথা হচ্ছে এই যে আপনারা চুপ করে থাকেন, এটা কিন্তু একটা মহা সমস্যা। আপনারা একবারও বললেন না যে আমি এই যে এই ভ্যালুটা কিভাবে পাবো? আমার তো এখানে পি দেওয়া আছে, তাহলে আমি কোন ভ্যালুটা বসাবো? আমরা তো লোড অনেকগুলা পাইছি, আমরা তো এই যে ডাটা টেবিল দিছি লোডের ভ্যালু তো কতগুলা। So আমরা কি প্রত্যেকটার জন্য কি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব এই প্রত্যেকটা পি এর জন্য আলাদা আলাদা করে? এটা তো জিজ্ঞাসা করার কথা ছিল না আপনাদের, বলেন তো? কি এটা কি আপনাদের কোশ্চেন? উত্তর দেওয়ার দরকার আছে নাকি আপনারা পারবেন নিজে নিজে? স্যার একবার বলে দেন স্যার, সরি স্যার। আচ্ছা, দ্যাট মিনস জিনিসগুলো একটু জিজ্ঞাসা করতে হবে না, সরির বিষয় নয়, জিনিসগুলো হচ্ছে আপনাদের জিজ্ঞাসা করতে হবে। দেখেন তাহলে আমার পি এর ভ্যালুটা কিন্তু আমরা জানতেছি না। সো এখানে পি এর ভ্যালু কত বসাবো? এখানে পি এর ভ্যালু আমরা বসাবো এই যে আমরা একটু আগে এই রেজাল্ট সেকশনে যে পি এর ভ্যালুটা পেয়েছি গ্রাফ থেকে, সেই পি এর ভ্যালুটার জন্য আমরা হায়ার কেজের জন্য একটা এসএফডি বিএমডি ড্র করব আর একটা লোয়ার কেজের জন্য এসএফডি বিএমডি ড্র করব। ঠিক আছে? তার মানে এসএফডি বিএমডি কয়টা আসতেছে? এখানে একটা আর এখানে একটা। বুঝা গেছে বিষয়টা?
আমরা এসএফডি বিএমটি তে যে পি এর ভ্যালুটা, সেই পি এর ভ্যালুটা কোনটা বসাবো? শুধুমাত্র এই ভ্যালুটা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বসানোর দরকার নাই। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা আগের বার যে সিগমার ভ্যালুটা বের করেছিলাম স্যার, তখন তো স্যার স্ট্রেস আর স্ট্রেনের গ্রাফ ছিল, বাট স্যার এখন তো লোডের গ্রাফ। হুম, স্যার তাহলে কি সিস্টেমটা সেমই হবে তাও? হ্যাঁ সেম হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে। আচ্ছা এখন আমি আচ্ছা আপনারা এক কাজ করতে পারেন। আচ্ছা সরি, আপনারা যেই কাজটা করবেন ই এর ভ্যালুটা বের করার জন্য, দাঁড়ান, সরি আমি এখানে একটা জিনিস একটু ভুল করছি, সরি। আপনারা একটা ভালো জিনিস মেনশন করেছেন, আমার এই জিনিসটা খেয়াল ছিল না। এই অংশটাতে আমি একটু সরি, একটু মানে মেস আপ করে ফেলেছি। যেটা সেটা হচ্ছে ই এর ভ্যালুটা কিভাবে পাবো। ই এর ভ্যালুটার জন্য আমাদের একটা দেখেন, আমরা এর আগের ছবিতে কি করেছিলাম, স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ ছিল না? আমরা কিন্তু ইটা বের করি স্ট্রেস ভার্সেস স্ট্রেন থেকে, বাট এখানে কিভাবে জি বের করব? এখানে কিন্তু আপনি একটা খুব সুন্দর কোশ্চেন করেছেন। আপনি সুন্দর কোশ্চেন, মানে থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য। তো আমরা এখানে গ্রাফটা হচ্ছে লোড ভার্সেস ডিফ্লেকশন কার্ভ। এটা কিন্তু স্ট্রেস ভার্সেস স্ট্রেন না। দ্যাট মিন্স আমরা কিন্তু যে এখানে কিন্তু একটা স্লোপ ড্র করে কিন্তু পারতেছি না। তাহলে আমরা কিভাবে পাবো? সো আমাদের ই এর ভ্যালুটা পাওয়ার জন্য আমরা কি 1 পয়েন্ট লোডিং এর জন্য আমাদের ডিফ্লেকশনের ভ্যালুটা কোনটা পেয়েছি? এটা না? ডিফ্লেকশনের ইয়াটা কি এটা পেয়েছি না? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই পয়েন্টটাকে মডিফাই করে ওরা এখানে নিয়ে এসেছে। দ্যাট মিন্স আমরা এই ভ্যালুটা ইউজ করে এটা ইকুয়াল টু ই, এই যে ওরা এখানে মডিফাই করে দিয়েছে। সো এখন দেখি আমাদের এল এর মান নোন, লেংথ একটু আগে দেখেছি, আমাদের আই এর মান নোন, ঠিক আছে, হায়ার আই আর লোয়ার আই দুইটা আয়ের জন্য দুইটা কেস। এখন ডেল পি বাই ডেল, এই যে ডেল পি বাই ডেল ডিফ্লেকশন, ঠিক আছে। সো ডেল পি বাই ডেল ডিফ্লেকশন কিভাবে আঁকবো? এই যে আমাদের যে ইলাস্টিক লিমিটের মধ্যে যতটুকু থাকতেছে সেটার যে ইয়াটা আঁকবো, স্লোপটা, সেই স্লোপ থেকে আমরা দুইটা পয়েন্ট নিয়ে নিব, দুইটা পয়েন্ট থেকে ডেল পি পেয়ে যাব, একইভাবে ডেল ডিফ্লেকশনটাও পেয়ে যাব। বুঝা গেছে বিষয়টা? তার মানে আমরা ই বের করার জন্য কোন ফর্মুলাটা ইউজ করব বলেন তো? ইটা কিন্তু আমাদের একটা ফর্মুলা থেকে বের করতে হবে। ই বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাতে আমাদের এই ডেল পি বাই ডেল ডিফ্লেকশন, এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? এটা আমরা গ্রাফ থেকে পাবো। ঠিক আছে, গ্রাফের কোন পয়েন্টটা নিব? গ্রাফের হচ্ছে সে ফর সাপোজ আমাদের গ্রাফটা আসতেছে এরকম। সো আমরা হচ্ছে এখানে একটা স্লোপ আঁকবো। কোন জায়গাটা স্লোপ আঁকবো? যেখানে হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতেছে, তাই না? সেই পোর্শনের জন্য স্লোপ আঁকবো। স্লোপ এঁকে ডেল পি আর ডেল ই এর মানটা নিয়ে কিন্তু আমরা হচ্ছে এই ই এর ভ্যালুটা বের করব। বোঝা গেছে বিষয়টা? সবাই চুপ, সবাই বুঝছি? জি স্যার। কারণ হচ্ছে আমাদের এখানে যে গ্রাফটা সেটা হচ্ছে লোড ভার্সেস ডিফ্লেকশন। আমি জিনিসটা মাত্র ভাবতেছিলাম যে এটা একটু দেখাইতে হবে। এটা আপনাদেরকে আমি যেটা বলছি আপনারা সবাই মানে নিছেন, খেয়াল করেন নাই। আপনাদের ফ্রেন্ড এই জিনিসটা ধরিয়ে দিয়েছে। সো এই ব্যাপারগুলোতে একটু কনসার্ন থাকবেন। আমি যেটাই বলতেছি আপনারা সাথে সাথে মেনে নিচ্ছেন। আগেরটাতে আমরা কি গ্রাফ ড্র করেছিলাম? আগেরটাতে আমরা গ্রাফ ড্র করেছিলাম স্ট্রেস ভার্সেস স্ট্রেন, বাট এখানে গ্রাফটা কিন্তু লোড ভার্সেস ডিফ্লেকশন চলে আসতেছে। দ্যাট মিন্স আমাদের এই ফর্মুলা ইউজ করতে হচ্ছে, আগের প্রসিডিউরে করতে পারতেছি না। ঠিক আছে, সো আমরা তাহলে ই এর ভ্যালুটা কিভাবে পাচ্ছি সেটা পেয়ে গেলাম, তাই না? ইটা পেয়ে গেলাম, এম ম্যাক্স পেয়ে গেলাম, ভি ম্যাক্স পেয়ে গেলাম। ঠিক আছে, পেয়েছি তো সবাই? এখন যদি আমি ই জানি তাহলে আমি এই ডেল্টাটা জানতে পারি না? ডেল্টাটা কিভাবে পাবো? এই ভ্যালুতে যদি আমি ই এর মানটাও বসিয়ে দিই, আই এর মান, এল এর মান, পি এর মান, পি কোনটা বসাবো? আমরা যে রেজাল্টের যে টেবিলটা, রেজাল্টের টেবিলে যে পি এর মানটা বসিয়েছি, এই যে এই পি এর মানটা যদি বসাই তাহলে কিন্তু আমরা এই ডিফ্লেকশনের ভ্যালুটা পেয়ে যাব, তাই না? এখান থেকে কি আমরা ডিফ্লেকশনের ভ্যালুটা পেয়ে যাব না? স্যার পিটা বুঝতেছি না। আচ্ছা, পিটা বুঝতেছেন না। হ্যাঁ, না বুঝলে বলবেন, চুপ করে থাকবেন না। চুপ করে থাকলে সমস্যা, কারণ আপনাদের সামনে পরীক্ষাও দিবেন। দেখেন আমরা যে গ্রাফটা ড্র করব সেই হ্যাঁ, ফর আমাদের সাপোজ এক্সামটা কি মিড ব্রেকের আগে হবে নাকি পরে হবে? মিড এক্সামটা আপনাদের নেক্সট উইকেই হবে সম্ভবত। ঠিক আছে, আশা করা হচ্ছে নেক্সট উইকেই হবে। তো আমাদের যে গ্রাফটা ড্র করবো অনেকটা এরকম। সো এই গ্রাফের যে পিক পয়েন্টটা থাকবে সেই পিক পয়েন্টটা থেকে আমরা ওয়াই অ্যাক্সিসে চলে যাব। ওয়াই অ্যাক্সিসে গিয়ে যে পয়েন্টটা পাবো সেটাকে আমরা বলবো কি, যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের পি। সো এই ভ্যালুটাই হচ্ছে আমাদের পি। বুঝা গেছে?
সো আমরা এসএফডি বিএমডি যে আঁকবো এই পি এর জন্যই কিন্তু আমরা এসএফডি বিএমডি আঁকবো। এখানে যে পিটা পাবো সেই পি এর জন্য এসএফডি বিএমডি আঁকবো। বুঝা গেছে এবার? জি স্যার, কিন্তু স্যার তাহলে তো আমরা যে সেকেন্ড যে রোটার ডিফ্লেকশন ওইটাও তো আমরা গ্রাফ থেকে পেতে পারি, তখন তো আমাদের আর আগের ফর্মুলাটা 1 পয়েন্ট লোডিং ফর্মুলাটা ইউজ করা লাগলো না। আচ্ছা, এই যে এই ডিফ্লেকশনটা এটা জি স্যার। এই ভ্যালুটা আপনার ইয়া থেকে কিভাবে পাবেন? আপনি কোন পয়েন্টে ধরবেন বলেন? স্যার ওই যে পিক পয়েন্ট যেখান থেকে আমরা নিয়েছি ওখান থেকে নিচে দাগ টানলেই তো আমার ডিফ্লেকশন এসে পড়ে। সো আপনি যে এইখান থেকে যে ডিফ্লেকশনটা পাবেন সেটা তো হচ্ছে শুধুমাত্র এই পয়েন্ট লোডের জন্য। এই পয়েন্ট লোডের জন্য এখানে ডিফ্লেকশন। আমার যতটুকু মনে হয় ডিফারেন্স আসার কথা না আপনার এই পয়েন্ট লোডের জন্য ডিফ্লেকশন। এখানে আপনি এটা এভাবেও নিতে পারেন, গ্রাফ থেকে একইভাবে আপনি ওই ফর্মুলা ইউজ করেও নিতে পারেন। আমার মনে হয় না সমস্যা হবে, খুব একটা ভ্যারিয়েশন আসার কথা না, সেম জিনিসই। স্যার আমাদের উপরে যে 48 আই ছিল স্যার, এই আইটা স্যার কিভাবে পাবো আমরা? আচ্ছা দাঁড়ান, আপনার কোশ্চেন আসতেছি। এর আগে যে কোশ্চেন করছেন সে কি বুঝছেন? তা আমি প্রেফার করবো আপনারা এই সূত্রটা ইউজ করে বের করেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, কারণ কি গ্রাফে দেখা যাচ্ছে আপনারা প্লট করার পর অনেক সময় ভ্যালুটা নিলে দেখা যায় এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যায় না, তখন ডিফ্লেকশনের ভ্যালুটা ডিফারেন্স আসতে পারে কিছুটা, যদিও খুব একটা ডিফারেন্স আসার কথা না আপনি যদি এক্সেলে ড্র করেন। আচ্ছা, এই আই এর জন্য আমরা সূত্র জানি কি? আই সমান বি এইচ কিউব ওভার 12। এই ফর্মুলাটা বসিয়ে দিলেই আপনি পেয়ে যাবেন আই এর ভ্যালুটা। বুঝতে পারছি? স্যার এখানে আই এর তার একটা ভ্যালু আছে hb³/12, ওইটা কি ইউজ করা লাগবে না কোনো জায়গায়? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে দেখাই। আপনাদের যে ডাটা শিটে বলেই দেওয়া আছে এটা বি, এটা এইচ, এটা বি, এটা এইচ। তাহলে কি বি এইচ কিউব ওভার 12, এটা বি, এটা এইচ কিউব ওভার 12, বি এইচ কিউব ওভার 12। বুঝা গেছে? জি স্যার। সো আপনাদের হচ্ছে এই পোর্শন গুলা, তাহলে কি তাহলে আমাদের হচ্ছে এই যে ডিফ্লেকশনের ভ্যালু কতটুকু পেয়ে গেছি, mx পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের এই যে দেখেন আমরা একটু আগে ডেল পি বাই ডেলটা বের করেছি না ই বের করার সময়। সো সেই যে ভ্যালুটা এই যে ডেল পি বাই ডেলটা বের করেছি সেই ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে এখানে আমরা নোট ডাউন করে ফেলবো। বুঝতে পেরেছি? ডেল পি বাই ডেলটা বুঝা যাচ্ছে? কখন বের করেছিলাম এই ভ্যালুটা? যখন আমরা ই ক্যালকুলেশন করেছিলাম তখন কিন্তু ডেল পি বাই ডেলটা ইউজ করেছিলাম। ই এর যে ফর্মুলাতে এই ভ্যালুটা কিন্তু বসিয়েছিলাম। সো আমরা এই ভ্যালুটা কিভাবে পেয়েছিলাম? ইলাস্টিক লিমিটের মধ্যে যেই স্লোপটা এঁকেছিলাম সেই স্লোপটাকে, তারপর সেই স্লোপের দুইটা পয়েন্ট নিয়েছিলাম পি এর, একইভাবে ডেল্টারও দুইটা পয়েন্ট নিয়েছিলাম, সেটাকে আমরা ডেল পি বাই ডেলটা, সেই ভ্যালুটাই হচ্ছে ডেল পি বাই ডেলটা। এতটুকু সবাই ক্লিয়ার? স্যার এখানে কি যে কোনো দুইটা পয়েন্ট নিব? হ্যাঁ, আপনি সেই স্লোপের আপনার হচ্ছে সেই স্লোপটা জানা দরকার। স্লোপের জন্য আপনি যে কোনো স্লোপের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নিতে পারেন। আর স্যার ভি ম্যাক্সটা কিভাবে বের করব তাহলে ওটা একবার বলুন। আচ্ছা ভি ম্যাক্স হচ্ছে এই যে আমরা যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা স্যার একটু স্যার ইয়াগুলি কমাইলে ভালো হতো স্যার। কোনগুলা? লেখাগুলা? জি স্যার, এক্সট্রা যেগুলো আছে এগুলো একটু কমাই দিলে ভালো হতো। ঠিক আছে। আচ্ছা জি স্যার। শেয়ার ফোর্স ভি ম্যাক্স বলবো, এই যে আমরা যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা যে ড্র করলাম এখানে সব থেকে ম্যাক্সিমাম শেয়ার যেটা সেটাকে আমরা বলতেছি এই পয়েন্টে যে শেয়ারটা সেটাকে আমরা বলবো ভি ম্যাক্স। আর এম ম্যাক্স কোনটা বলবো? এই যে সব থেকে ম্যাক্সিমাম যে পয়েন্টের যে মোমেন্টটা সেটাকে আমরা বলবো এম ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালু মোমেন্টের। রেজাল্ট সেকশনের এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি কারো কোনো সমস্যা না থাকে এরপরে আমরা চলে যাব, আমাদের এখন আর দুইটা জিনিস বাকি আছে রেজাল্ট সেকশনের। একটা হচ্ছে এই ইয়াটা বের করা, যেটাকে আমরা বলি এই মানে সিগমা বলা হয় মনে হয়, তাই না? এই নোটেশনটাকে সিগমা ম্যাক্সিমাম দ্যাট মিনস ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যেটাকে আমরা বলি, এটা আপনাদের থিওরিতেও পড়ানো হবে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কিভাবে ক্যালকুলেট করা হয়। সো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এর ভ্যালুটা আসবে এম ম্যাক্সিমাম। আমরা যে মোমেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটাকে নিব। আর হচ্ছে সি বলতে এখন আমরা কি বুঝি? দেখেন আমি এম ম্যাক্সিমামও জানি, আমি আইও জানি। এখন আমার দরকার কি? আমার সিটা জানা দরকার না? সি বলতে আমি যেটা বসাবো সেটা হচ্ছে h/2। দ্যাট মিনস আমি যদি আমাদের
ডাটা টেবিলে চলে যাই, এই ফর হায়ার আই এর জন্য এইচ এর মান কত? দ্যাট মিনস 4.23 ডিভাইডেড বাই 2, এখানে সি আসবে। একইভাবে লোয়ার আই এর জন্য কত আসতেছে? 1.97 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? স্যার সি স্যার জিনিসটা কি স্যার, মানে সি এর আচ্ছা, এটা কি? সি জিনিসটা হচ্ছে আমার মনে হচ্ছে এখানে দেওয়া আছে। আচ্ছা, সি বলতে এখানে বোঝানো হয়েছে যে ডিস্টেন্স অফ নিউট্রাল অ্যাক্সিস ফ্রম দ্য টেনশন অর কম্প্রেশন ফোর্স। আচ্ছা, আমরা যে একটু আগে যে বিম গুলা দেখেছি, একটু আগে যে আমরা বিম গুলা যে দেখেছি, ঠিক আছে? সো বিমের এখানে কি আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা ছিল না? দ্যাট জি মিনস স্যার। আমি যদি এই সাইড থেকে দেখে যদি ছবিটা আঁকি, বেন্ডিং স্ট্রেসের যদি ছবিটা আঁকি, বেন্ডিং স্ট্রেসের ছবিটা আঁকলে দেখা যাবে যে এটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস ছিল, তাই না? এটা নিউট্রাল অ্যাক্সিস ছিল। এই নিউট্রাল অ্যাক্সিসের যে উপরের পার্টে দেখা যাবে যে কি, এই নিউট্রাল অ্যাক্সিসের উপরের পার্টে দেখা যাচ্ছে যে আমাদের কি হচ্ছে, উপরের পার্টটাতে লোড দেওয়ার ফলে কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে না, আর নিচের পার্টে কি হচ্ছে, টেনশন কাজ করতেছে। দ্যাট মিনস উপরের পার্টে যে কম্প্রেশন, ম্যাক্সিমাম যে কম্প্রেশন, দ্যাট মিনস আমার এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই পার্টটুকুর দূরত্বই হচ্ছে আমাদের সি, ঠিক আছে? আর এখানে যে কম্প্রেশন পার্টটা, এই নিচে হচ্ছে যে টেনশন পার্টটা, সেটা দ্যাট মিনস নিউট্রাল অ্যাক্সিস থেকে এই টেনশন পার্টটুকুর দূরত্বই হচ্ছে সি। বুঝা গেছে? তাহলে স্যার আমরা h/2 কেন করবো স্যার? আচ্ছা, এখন দেখেন আমাদের নিউট্রাল অ্যাক্সিস এর পজিশনটা কোথায়? আমাদের পুরোটা হচ্ছে এইচ, নিউট্রাল অ্যাক্সিস এর স্যার পজিশনটা কোথায়? সেন্ট্রয়েড থেকে কি বের মাঝখানে। করছেন? হ্যাঁ, নিউট্রাল অ্যাক্সিসটা কি মাঝখানে না? দ্যাট মিনস এই মাঝখান থেকে এই যে সবথেকে ম্যাক্সিমাম যে টেনশন অথবা কম্প্রেশন জোন বলি, সেইটা কি, এটাকে কি বলা যায় তাহলে? h/2 না? সেই h/2 টা কি তাহলে? সি। বুঝা গেছে? স্যার h/2 টা তো স্যার এটা নিউট্রাল অ্যাক্সিস। আচ্ছা, যদি আমরা স্যার মিডলটা ধরি স্যার, মানে h তো স্যার আমাদের সাইডের লেন্থ। স্যার যদি আমি লেন্থের স্যার যদি নিউট্রাল অ্যাক্সিস ধরতে হয়, h/2 টা স্যার নিউট্রাল ডিসটেন্সের সমান হয়। আচ্ছা, ডিসটেন্সের সমান হয়। আমার এতটুকু কত? এইচ, h তাই না? জি আমার স্যার। তাহলে এতটুকু কত বলেন? h/2 h/2। সো সেটাই তো আমি বলতেছি। এই জিনিসটাকে যদি আমি ওয়ান তাহলে স্যার অ্যাক্সিসে যদি ছড়িয়ে, নিউট্রাল পয়েন্ট আছে স্যার সি। নিউট্রাল পয়েন্টে এইখানে এই যে নিউট্রাল পয়েন্টে সেটা হচ্ছে আমাদের যদি 0 ধরি, দ্যাট মিনস এই নিউট্রাল পয়েন্ট থেকে আমার কতটুকু পড়ে? h/2 পড়ে না এই টপ লেভেলটা, জি স্যার। তাই না? তাই না? তো এখন জি আমার স্যার। সি বলতে আমি কি বুঝতেছি? সি বলতে বুঝতেছি এই যে নিউট্রাল পয়েন্টটা থেকে, এই নিউট্রাল অ্যাক্সিস এর এই পয়েন্টটা থেকে আমাদের যে ম্যাক্সিমাম যে কম্প্রেশন অথবা টেনশন জোন, দ্যাট মিনস উপরে কি হচ্ছে? উপরে হচ্ছে আমাদের কম্প্রেশন, নিচের দিকে হচ্ছে টেনশন। দ্যাট মিনস ম্যাক্সিমাম যে কম্প্রেশন, এটাকে যদি আমরা এভাবে ড্র করি তাহলে আমরা দেখা যাচ্ছে যে এরকম আসবে। এই জিনিসগুলো আপনারা আরো পড়বেন ম্যাটেরিয়ালসে। সো আমাদের এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিসে 0, আর এই যে ম্যাক্সিমাম যে কম্প্রেশন জোন, এই যে এখানে হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন হয়েছে। সো সেই এক্সিস পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের h/2। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো তাহলে আমি এম ম্যাক্সিমাম তো আমি জানি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা এম ম্যাক্সিমাম এর মান পেয়ে যাচ্ছি। একইভাবে আই এর মান, মোমেন্ট অফ ইনারশিয়া আমরা ক্যালকুলেট করতে পারতেছি। দ্যাট মিনস সি এর জায়গায় আমি কি বসাবো? h/2। h/2 বসিয়ে আমি সি এর জন্য ভ্যালু পেয়ে যাব। দ্যাট মিনস তাহলে আমরা এই যে ম্যাক্সিমাম যে বেন্ডিং স্ট্রেস সেই ভ্যালুটা পেয়ে যাব। বোঝা গেছে? সো আমরা এই ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসের ভ্যালুটা এখানে বসিয়ে দিব, হায়ার আয়ের জন্য, লোয়ার আয়ের জন্য। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? জি স্যার। স্যার আমাদেরকে আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আপনাদের আর খুব বেশি সময় নেব না, আর জাস্ট একটা জিনিসই আছে আমাদের এইখানকার রেজাল্ট সেকশনে, জাস্ট একটা জিনিসই আছে। তো আমাদের এখন হচ্ছে যদি কারো সমস্যা না থাকে আমি জাস্ট এই পোর্শনটুকু শুধু দেখাবো। একটা হচ্ছে রেসিলিয়েন্স। আমাদের হচ্ছে রেসিলিয়েন্সটা কিভাবে ক্যালকুলেট করা হয়। রেসিলিয়েন্সটাও আমরা এই গ্রাফ থেকে ক্যালকুলেট করব। আমরা এই গ্রাফে একটু আগে দেখেছিলাম আমরা যে ইলাস্টিক লিমিটের মধ্যে যে জিনিসটা এঁকেছিলাম সেটা হচ্ছে স্লোপ এঁকে ডেল পি বাই ডেল্টা বের করেছিলাম। তো আমাদের যে সেই ইলাস্টিক লিমিটের যে লাস্ট যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্ট পর্যন্ত
যদি আমরা একটা ড্র করি, মানে যতটুকু পর্যন্ত আমাদের হুক স্লো মেনটেন করতেছে, দ্যাট মিনস আমাদের হচ্ছে সেম প্রপোর্শন হচ্ছে, মানে হচ্ছে আমাদের লোড বাড়ার সাথে সাথে ডিফ্লেকশনটাও বাড়তেছে, যতটুকু পর্যন্ত এই যে স্ট্রেট পোর্শন থাকতেছে সেই স্ট্রেট পোর্শনটুকু পর্যন্ত সেই লাস্ট পয়েন্টে নিলাম, লাস্ট পয়েন্টে নিয়ে নিচের দিকে একটা পয়েন্ট আনলাম এক্স এক্সিসে। দ্যাট মিনস কি এই জিনিসটা কি একটা ত্রিভুজের আকৃতির হলো না? দ্যাট মিনস এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে আমার রেসিডেন্স, যেটা আমি ইউ দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি বলেন তো? স্যার হাফ হাইট হাফ দিয়ে ইন্টু এই হাইট, দ্যাট মিনস এই পয়েন্ট পর্যন্ত আমাদের ওয়াই এক্সিসে কতটুকু ভ্যালু পাইছে, তাই না? দ্যাট জি মিনস স্যার এক্স এই এর পয়েন্ট কত, ভ্যালুটা আর হচ্ছে আমাদের এই পয়েন্টে ডেল এর যে ভ্যালুটা এতটুকু, জি স্যার তাই না? সো এটাই হচ্ছে আমাদের রেসিডেন্সের ভ্যালু। সো এই সেম প্রসিডিউরে আমরা কেস 2 যেটা লোয়ার আই এর ভ্যালুগুলো বের করে দেব। আর ফেইলিয়ার প্যাটার্ন কেস 1 এর জন্য এই যে আমি স্যার এখানে এটা ছবি একটু দেওয়া আছে। আরেকবার বলবেন? হুম, স্যার এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা দেখেন আমরা যে এই গ্রাফটা আঁকতেছি সেই গ্রাফে কি হচ্ছে, গ্রাফের একটা জিনিস একটা পোর্শন পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের লোড বাড়ার সাথে সাথে আমাদের ডিফ্লেকশনটাও বাড়তেছে, তাই না? একটা প্রপোর্শন, সেম প্রপোর্শনে হচ্ছে, সেই প্রপোর্শন লিমিটের একদম লাস্ট ভ্যালুটা নিব, ঠিক আছে? এরপরে দেখা যাবে জিনিসটা কিছুটা বেঁকে যাচ্ছে, তো সেই প্রপোর্শনের লাস্ট ভ্যালুটা মতো নিব, লাস্ট ভ্যালুটা মতো নিয়ে এই যে নিচের দিকে আমরা পয়েন্ট আনবো, তার মানে নিচের দিকে দাগ টানার পরে কি হচ্ছে, এই পোর্শনটা কি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না? সেই ট্রায়াঙ্গেলের যে ক্ষেত্রফলটা বের করব সেটাই হচ্ছে আমাদের রেসিলেন্স ইউ। সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারে? হাফ ইনটু ভূমি, ভূমি কি এতটুকুর যে ডিফ্লেকশন সেই ভ্যালুটা ডিফ্লেকশন, আর এতটুকুর যে হাইট কি লোড, এই ভ্যালুটা। সো এটা বসিয়ে দিলে কি পাচ্ছি, সেই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে আমরা রেসিডেন্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এখানে ইউনিট দিতে হবে। রেসিডেন্সের ইউনিট কি আসবে বলেন তো? নিউটন মিলিমিটার। হ্যাঁ, নিউটন মিলিমিটার, এন এমএম। সো ইউনিটটাও দিয়ে দিবেন। সো এতটুকু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করতে পারবো। স্যার ইটা স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? ই আচ্ছা, ই বের করার আগে আমরা ফার্স্টে ডেল পি বাই ডেলটা বের করব। ডেল পি বাই ডেলটা কিভাবে বের করব সেটা তো আমরা বুঝছি। পি স্যার বের করবো কার্ভের যে শেষ প্রান্তটা সেটা নিয়ে স্যার। হ্যাঁ, ডেল পি কোনটা? পি শুধু পি। শুধু পি, হ্যাঁ শুধু পি কার্ভের শেষ প্রান্ত না, শুধু পি হচ্ছে শুধু পি যখন ড্র করব সেই ফর সাপোজ আমাদের কার্ভটা এরকম আসছে। সো আমাদের যে সবথেকে হাইয়েস্ট যেই পয়েন্ট সেই হাইয়েস্ট পয়েন্টটা নিয়ে হচ্ছে পি, ঠিক আছে? আর ডেল পি বাই ডেলটা তো আমরা বের করছি, সেই ডেল পি বাই ডেলটার ভ্যালুটা আমরা কোন ইকুয়েশনে বসাবো? এই ইকুয়েশনে যদি বসায় দিই তাহলে আমরা ই এর ভ্যালুটা পেয়ে যাব। কারণ কি আমরা এল এর মানও জানি, আমরা আই এর মানও জানি। ডেল পি আর স্যার ডেল ইয়াটা স্যার এটা কি আমরা গ্রাফ থেকে বের করব না স্যার? হ্যাঁ, এটা অবশ্যই গ্রাফ থেকে বের করবেন। কেমনে স্যার ভুলে গেছি। ঠিক আছে, আর কারো কি কিছু জানার আছে? আর কারো কি কিছু জানার আছে? জি So না যদি স্যার। আচ্ছা ঠিক আছে, সো আমরা কেস 1 যদি পারি কেস 2 ও পারবো। সো আমরা ডিসকাশন পার্টটা কিন্তু আমাদের রেজাল্টের উপর বেসিস করে লিখে ফেলবো। আর ফেইলিয়ার প্যাটার্ন, ফেইলিয়ার লোকেশনটা লেখার দরকার নেই, আপনারা ফেইলিয়ার প্যাটার্নটাই লিখবেন। ঠিক আছে, আমি আর কিছু আগাইলাম না। সো আপনারা ফেইলিয়ার প্যাটার্ন পর্যন্ত লিখবেন, কারণ ফেইলিয়ার লোকেশন আপনারা পাচ্ছেন না। স্যার আজকের ডিসকাশনটা স্যার কোনগুলো কম্পেয়ার করব তাহলে রেজাল্ট? আচ্ছা, আপনারা হচ্ছে দেখেন যখন হায়ার আই হচ্ছে তখন কিরকম হচ্ছে, তখন ডিফ্লেকশনটা কিরকম, কতটুকু লোড পর্যন্ত নিতে পারতেছে, লোডের পরে ডিফ্লেকশন হচ্ছে, তারপর হচ্ছে লোয়ার আই এর জন্য কিরকম হচ্ছে, এই জিনিসগুলো ডেসক্রাইব করবেন মেইনলি। ঠিক আছে? স্যার গ্রাফ তিনটা যে ড্র করার পরে স্যার একটা অপশন দেখছিলাম হচ্ছে বিএমডি আর এসএফডি ড্র, স্যার ওইটা কি আমাদের ড্র করতে হবে? তো ওইটা ড্র না করলে, ওইটা যদি ড্র না করেন তাহলে আপনি ভি ম্যাক্স আর এন ম্যাক্স এর ভ্যালুটা কই থেকে পাবেন? আমি তো সেটাই বললাম। দ্যাট মিন্স দুইটা কেসের জন্য দুইটা এসএফডি, এইটার জন্য একটা এসএফডি বিএমডি, এটার জন্য একটা এসএফডি বিএমডি।